ম্যাম প্লিজ একটু কথা বলেন আমার সাথে। আপনারা প্লিজ আমাকে আটকাবেন না। মিথিলা জোর করে অন্য কোথাও বিয়ে দেবেন না। আমি ওকে ভালোবাসি। মিথিলা প্লিজ একটু আমার সামনে আসো। ঈশানকে কিছু লোক আটকে রেখেছে, বাধা দিয়েছে বাসার ভিতরে যেতে। তারপরও ছেলেটা জোর জবরদস্তি করছে। নিজের একমাত্র আর জীবনের প্রথম ভালোবাসা, যাকে দেখার পর বুকের ভিতর সেই অনুভূতি ঝড় হয়ে গিয়েছিল, যে অনুভূতিটা জীবনে আগে কখনো কোনো দিনও হয়নি। ঈশানের বুকের ভিতর তোলপাড় চলছে তখন থেকেই, যখন থেকে শুনেছে মিথিলা অর্থাৎ ম্যাডামের বিয়ে হয়েছে। মেয়েটা ওকে না জানিয়ে অন্য কোথাও বিয়ে করে নিচ্ছে। এত পাগলামি, এত ভালোবাসা, এত আগলে রাখা, মেয়েটাকে নিয়ে বলা এত এত কথা, আর এক আকাশ পরিমাণ ভালোবাসা, শেষে কিনা মেয়েটা সবটা এড়িয়ে গেল। কথাগুলো ভেবেই বুকের ভিতর এক প্রকার তোলপাড় চলছে। কি করে নিজেকে সামলাবে? এই মেয়েটাকে ছাড়া যে থাকা ওর পক্ষে সম্ভব না। এর মাঝে মিথিলার ভাইয়া আর আব্বু এসে সামনে দাঁড়ালো। কিছু লোক ঈশানের হাতগুলো ধরে রেখেছে। মিথিলার আব্বুকে দেখেই জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে এসে ওনার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আঙ্কেল প্লিজ আমাকে যেতে দিন। আমি একবার মিথিলার সাথে কথা বলতে চাই। আমি কথা দিচ্ছি আমি বিয়েতে বাধা দিব না। আমি শুধু একটু কথা বলবো ওর সাথে। আমি জানি ও আমাকে ভালোবাসে। প্লিজ আমাকে যেতে দিন আঙ্কেল। ঈশান অনেক আকুতি মিনতি করল। ছেলেটা শুধু মিথিলার আব্বু আর ভাইয়ার পায়ে ধরায় বাদ রেখেছিল শুধু, কিন্তু তাতে ওদের মন গড়ল না। বিয়ের দিন এসে এমন একটা কর্মকাণ্ড করার জন্য ওরা রেগে গেছে। তাই ঈশানকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। এরই মাঝখানে বর আসতেই ঘটল বিপত্তি। মিথিলার ভাইয়া রেগে গিয়ে বলতে আরম্ভ করে, এই, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ওকে এখান থেকে নিয়ে যা। আর বাইরে নিয়ে গিয়ে এমন মার মারবি যেন ভুলেও আর এই পথে পা না বাড়ায়। তোদের আমি বারবার করে বলেছি যেন বিয়ের দিন কোনো ঝামেলা না হয়। তারপরও কেন ও বাসার ভেতরে ঢুকলো? কি করিস সারাদিন তোরা, হ্যাঁ? লোকগুলো মিথিলার ভাইয়ের কথাতে আর এক মুহূর্ত দেরি করলো না। ৮-১০ জন লোককে মিলে ঈশানকে টানতে টানতে সেখান থেকে বের করে নিয়ে গেল। বরের বাসার লোকজন এরকম একটা অবস্থা দেখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওরা বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। ঈশানকে লোকগুলো নিয়ে গিয়ে রাস্তার এক সাইডে ফেলে ইচ্ছে মতো মারতে লাগলো। ঈশান সবাইকে রিকোয়েস্ট করতে লাগলো, বারবার বলতে লাগলো ওর গায়ে হাত দিলে এর ফল খুব বেশি খারাপ হবে। মিথিলাকে ঈশান না পেলে তো এমনিতেই মরে যাবে। তার উপর যদি এখন ওদের বাসার লোকগুলো ঈশানের গায়ে হাত তোলে, সেটার ফল ওদের পরে ভোগ করতে হবে। লোকগুলো ওকে অনেক মারল, যার জন্য উঠে দাঁড়ানোর পর্যন্ত অবস্থা থাকলো না। অন্যদিকে নিজের রুম থেকে ঈশানের এরকম চিৎকার চেঁচামেচি শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল মিথিলা। চোখ বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়তে থাকে মেয়েটার। চোখ জোড়া বন্ধ করে নিতেই দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। পার্লারের মেয়েসহ মিথিলার বান্ধবীরা সবাই বুঝতে পারে যে মিথিলা ছেলেটাকে ঠিক কতটুকু ভালোবাসে। ওকে ফিরিয়ে দেওয়া কিংবা এই বিয়েটা করে নেওয়া মিথিলার জন্য খুব বেশি কষ্টসাধ্য। যদিও অন্য কাউকে আজকে বিয়ে করে নেবে, তারপরও না ওকে কখনো ভালোবাসতে পারবে, না কখনো সেখানে গিয়ে ওই মানুষটার সাথে ভালো থাকতে পারবে। অনেকেই আছে যারা ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করে আর তারপর শুধু সংসারই করে যায়। যার সাথে বিয়ে হয় তার সাথে শুধু ফিজিক্যাল ইন্টিমেট হয় আর দিন শেষে শুধু পরিবারের আর দায়িত্বের কথা ভেবেই সবটা সহ্য করে যায়, কিন্তু জীবনেও তাদের মাঝে ভালোবাসা থাকে না। মিথিলার জীবনটাও হয়তো সেদিকেই এগোচ্ছে। বুক ছিঁড়ে বেরিয়ে আসছে জোরে জোরে নিঃশ্বাস। মনে হচ্ছে এই বুঝি জানটা বেরিয়ে যাবে, কিন্তু বলতেও পারছে না। এরপর কি হয়েছে মিথিলা জানে না। তবে অনেকক্ষণ বাদেই বরের খাওয়া দাওয়া শেষ হতেই এরই মাঝখানে মিথিলাকে নেওয়ার জন্য ওর বান্ধবীরা আসছে। মিথিলা ফুপিয়ে কেঁদে উঠল। একটা বান্ধবীর হাত দু হাতের মুঠোয় নিয়ে মুখের সাথে ঠেকিয়ে মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। বান্ধবীকে এমন করে কান্না করতে দেখে ওর বান্ধবীরাও অসহায়ভাবে তাকিয়ে রইল। এখন যে আর ওর হাতে কিছুই করার নেই। ওর সময় সুযোগ থাকতে তখন ঈশানকে একটা সুযোগ দেয়নি। মিথিলা চাইলে ঈশানকে বিয়ে করে নিতে পারত, ছেলেটাকে একটা সুযোগ দিতে পারত ভালোবাসতে, কিন্তু আর ভালোবাসার মানুষটাকে এমন করে দূরে সরিয়ে দিয়ে এখন নিজেরই কষ্ট লাগছে।
জানে না ওকে ভালোবাসে কিনা, তবুও বুকের ভিতর কেমন যেন আজকে হাজারটা ক্ষত আর ব্যথায় জর্জরিত মনে হচ্ছে, যে এই জীবনে আর কখনোই ব্যথায় শেষ হবে না। ঈশানের কথাগুলো ভাবলেই কেমন যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। না জানি ভাইয়া ছেলেটার কি হাল করেছে। কথাগুলো ভেবেই চোখ জোড়া মুছে নিল মিথিলা। বান্ধবীরা জোর জবরদস্তি করে এনে ওকে স্টেজে বসালো। বাসাতেই বিয়ের আয়োজন করা হয়েছে। বাসার সামনে এত বড় গার্ডেন, যেখানে বিয়ের সম্পূর্ণ আয়োজনটা করা সম্ভব হয়েছে। ঈশান যে কে সেটা গল্পের নাম আর কথাতেই বুঝে গেছেন। হ্যাঁ, ঈশান মিথিলার স্টুডেন্ট, ওরই কলেজে পড়া অনার্সের ৩য় বর্ষের একজন স্টুডেন্ট, যাকে যবে থেকে দুজনের দেখা হয়েছে তবে থেকেই মিথিলার প্রতি ঈশান একটা টান অনুভব করে। কেমন যেন ম্যাডামকে ভালো লেগে যায়। প্রথমবার যখন দেখেছিল তখন কোনো স্টুডেন্ট ভেবে ভুল করেছিল, কিন্তু ক্লাস নিতে আসার পর বুঝতে পারে এটা ওদের ম্যাডাম। তারপরও দমে যায়নি ছেলেটা। প্রেম ভালোবাসার ক্ষেত্রে যে ছেলেটা আগা গোড়ায় নাক সিটকে দূরে সরে যেত, পিছিয়ে যেত, সেই ছেলেটাই ম্যাডামের দিকে এগিয়ে গিয়েছিল। বলেছিল যে ভালো যখন বেসেছে, প্রথমবার যখন কাউকে পছন্দ হয়েছে তাহলে বিয়ে করলে ম্যাডামকেই করবে। প্রত্যেক গল্পে সব গল্পের এক একটা কাহিনী, আর দুজনে দেখা হওয়া, প্রপোজ করা, ভালোবাসা জানান দেওয়া, এসব আপনারা প্রতিনিয়তই শোনেন। কিন্তু বিবাহ কিংবা দুজনের আলাদা হয়ে যাওয়ার পরের ঘটনাগুলো আপনাদের জানানো হয় না। আজকের গল্পে তেমন কিছুই আমরা জানাতে চলেছি। মিথিলাকে এনে স্টেজে বসানো হলো। সোফায় পাশাপাশি দুজনে বসে আছে। কাজী এসে বিয়ের কাজ সম্পন্ন করবে। তাড়াহুড়োটা অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছে সব কিছুতেই আজকে। মিথিলা সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। এই কারণেই তাড়াহুড়োটা যে ওর আপু আর ভাইয়া করছে। যখন জানতে পেরেছে কলেজের একটা ছেলে ওর জন্য প্রচণ্ড পরিমাণে পাগল, তখন থেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। এদিকে ঈশানেরও কি কপাল দেখেন, ব্যবসায়ীর কাজের জন্য বাইরে গিয়েছিল আর ভেবেছিল এই কাজটা সম্পন্ন করে ফিরে বাসায় এসে আব্বু আম্মুকে সবটা বলে দিবে। ম্যাডামকেও ঠিক কতটুকু ভালোবাসে। মিথিলাকে ছাড়া একটা দিন থাকায় ঈশানের কাছে 1000 বছরের সমান, কিন্তু কখনো বলা হয়নি যে ওকে ছাড়া বাঁচতে পারবে না। আজকে সেটাই বলতে চেয়েছিল। মিথিলাকে 1000 বার বোঝানোর চেষ্টা করেছিল ঈশান, পায়ে ধরতে বাকি রেখেছে ছেলেটা। আর আজকে বাসায় আসলো একটাবারও জানতে ওকে ভালোবাসে কিনা। মিথিলা বলে দিলেই হতো, ছেলেটা চলে যেত। কথাগুলো ভাবলেই বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে, কিছুই আর মনে রাখতে পারছে না। এরই মাঝে কাজী বিয়ের কাজ শুরু করতেই কেউ একজন দৌড়ে আসলো। দুটো ছেলেকে দেখে মিথিলার আপু আর ভাইয়ের স্টেজ থেকে নেমে গেল। তারপর ওদের দিকে এগিয়ে যেতেই ছেলে দুটো এসে মিথিলার ভাইয়ের সামনে দাঁড়ালো। একবার পা থেকে মাথা অবধি দেখে বলতে আরম্ভ করে, খুব বড় ভুল একটা কাজ করে ফেললেন আজকে। আপনারা ক্ষমতা আর টাকা পয়সার অহংকারে যে কাজটা করলেন, এর ফল কিন্তু আপনাদের ভোগ করতে হবে। অনেক কঠিনভাবে বলে দিলাম। মেহেদি কথাগুলো বলতেই মিথিলার ভাই ওর শার্টের কলার ধরতেই সাথে সাথে মেহেদি একটা ঝটকায় কলারটা ছাড়িয়ে নিল। তারপর যখন মারতে নিবে তখনই শুভ ওকে আটকে দিল। মিথিলা খেয়াল করে দেখলো এরা ওরই স্টুডেন্ট, অর্থাৎ ঈশানের বন্ধু। মিথিলা ওদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ওরা শুধু একবার ম্যাডামের দিকে তাকিয়ে তারপর তাচ্ছিল্য করে চোখ জোড়া ফিরিয়ে নিয়ে ম্যাডামের ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকে যে কাজটা করেছেন সেটার জন্য পুরো ফ্যামিলিকে সাফার করতে হবে বলে দিলাম। ওর ভাইয়া আর আব্বু জানে না, যদি জানতে পারে তাহলে কিন্তু অনেক ঝামেলা হবে। আপনারা তো ছেলেটাকে মেরেছেন সেটা আপনাদের একটা ভুল ছিল। আর দ্বিতীয়ত, ওই এখান থেকে যখন যাচ্ছিল আপনারাই হয়তো আপনাদের পোষা কুত্তাগুলোকে বলেছিলেন গাড়ির সামনে দাঁড় করিয়ে দিতে। ছেলেটার খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি বেঁচে যায় তো বেঁচে গেলেন আপনারা, আর যদি ওর কিছু হয়ে যায় তাহলে আপনাদের পুরো পরিবারকে ওর আব্বু আর ভাইয়া কী হাল করবে সেটা আপনারা ভাবতেই পারছেন না। ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে কথাটা শোনার সাথে সাথেই মিথিলার বুকের ভিতর কেমন মোচড় দিয়ে উঠল। মনে হয়েছে এই মুহূর্তেও জ্ঞান হারিয়ে পড়ে যাবে। কি করবে, কি অবস্থা হবে, আর ছেলেটাকে ও হারিয়ে ফেলবে কি না, কথাগুলো ভাবলেই মনে হচ্ছে তাহলে কি ওকে ভালোবাসতো বোধ হয়, না হলে এত কষ্ট কেন হচ্ছে। আপু আর ভাইয়াকে বলার আগেই ওরা বিয়েটা ঠিক করে দিল।
তারপর যখন বলতে গেল তখনই বাঁধ সাধলো মিথিলার আব্বু। ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করে জোর করলো বিয়েতে রাজি করাতে। মিথিলা বলতে চাইছিল এখন বিয়ে করতে চায় না, ও বোঝার জন্য সময় নিয়েছিল। তারপরও বলতে চায়নি যে ঈশানকে পছন্দ করে। আসলে পছন্দ করে কিনা, ভালোবাসে কিনা সেটা তো এখন বুঝতে পারছে ছেলেটার অ্যাক্সিডেন্টের খবর শোনার পর থেকে। এখন তো মনে হচ্ছে যে ছেলেটাকে ভালোবাসতো, না হলে এত কষ্ট হবার কথা না। মিথিলা কিছুক্ষণ যাবৎ চোখের পানি ফেলতে লাগলো। এরই মাঝখানে ঈশানের বন্ধু দুটো চলে যেতে তখন মিথিলার ভাইয়া আর আবু স্টেজে আসলো। বরপক্ষের লোকজন কিছু বলাবলি করতে লাগলো। মিথিলার আব্বু এসে বলতে লাগলো, কাজী সাহেব দেরি করবেন না, বিয়ের কাজটা শুরু করুন। মিথিলা অসহায় চোখে আব্বুর দিকে তাকালো। খুব বাজেভাবে আজকে নিজের আব্বুকে চোখের সামনে প্রেজেন্ট করতে ইচ্ছে করছে। একটা বাবা যে একটা সন্তানের প্রতি তার ভালোবাসার প্রতি এত কঠোর হতে পারে সেটা মিথিলা ভাবতে পারেনি। জানতো বাবারা কখনো খারাপ হয় না, তাহলে কি এটা খুব বেশি দরকার ছিল? মিথিলা যখনই ওর আব্বুর দিকে ফ্যাল করে তাকিয়ে রইল, ভদ্রলোক চোখ ফিরিয়ে নিলেন। এবার কাজই সব কিছু সম্পন্ন করে যখনই মিথিলাকে কবুল বলতে বলল তখনই মিথিলার হার্টবিটটা কেমন থেমে যাচ্ছিল। হাত পাগুলো ঠান্ডা হয়ে আসছিল, পুরো শরীরটা অসাড় হয়ে যাচ্ছিল, চোখ জোড়া ঝাপসা হয়ে আসছিল। মেয়েটা কিছু বলতেই পারছিল না। তারপর যখনই কিছু বলতে যাবে তার আগেই মিথিলার ভাইয়া ওর কাছে এসে দাঁড়াতেই মিথিলার সোফা থেকে কেমন ঢলে নিচে পড়ে গেল। মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে। বিয়ে বাড়িতে মেয়ের এরকম অর্থাৎ বইয়ের এরকম অবস্থা দেখে সবাই হতবাক। অনেককেই অনেক কিছু বলাবলি করতে লাগলো। এরই মাঝে মিথিলার আম্মু আর কিছু কাজিন দৌড়ে আসলো। তারপর মেয়েটার চোখে মুখে পানি ছিটা দিলে জ্ঞান ফিরল না। শেষে বর উঠে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আব্বু, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। একই একটা ছেলেকে ঠকিয়েছে, তার উপর আবার আমার সাথে বিয়ে করছে, না জানি কোথায় কি করে বেরিয়েছে, আর সেই ফলটা আমি কেন বয়ে বেড়াবো? নির্ঘাত ওই ছেলের সাথে ওর কিছু হয়েছে, নাহলে এরকম করে সেন্সলেস হতো না। সেজন্যই ওর আব্বু আর ভাইয়ার বিয়ে দেওয়ার এত তাড়াহুড়ো, তাই না? মিথিলার ভাইয়া ছেলেটার কথাতে রেগে গেল। বরকে কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা ওর শার্টের কলারটা ধরে নিজেই বলতে লাগলো, মিস্টার রাকিব চৌধুরী, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি সবটা। আজকালকার যুগের মেয়ের কার সাথে কি করে বেরিয়েছে সেটা আপনারা ভালোই জানেন। আমি সব কিছু ঢাকার জন্য এখন বোনকে আমার গলায় ঝোলাতে চাইছেন। আব্বু, সবাইকে বেরিয়ে যেতে বলো, এখানে কোনো বিয়ে হবে না, আর এই মেয়ের সাথে তো নয়ই। বরপক্ষের লোকজনকে কেউ কিছু বোঝাতে পারল না। একই মেয়ের এরকম অবস্থা, তার উপর আবার বিয়েটা তৎক্ষণাৎ ভাঙল। মিথিলার আব্বু আম্মু সেখানেই দাঁড়িয়ে রইল। অনেকবার ডাকাডাকির পরেও যখন মেয়েটার জ্ঞান ফিরছিল না তখন সবাই ধরাধরি করে মিথিলাকে হসপিটালে নিয়ে যেতে লাগলো। অন্যদিকে ঈশানের অপারেশন চলছিল গত কয়েক ঘন্টা যাবৎ। ঈশানের বন্ধুরা অনেক টেনশন করছে। ঈশানের আম্মু আসতেই ওর আম্মু কান্না জুড়ে দিল। ডক্টর বের হচ্ছে না, বারবার নার্স বের হচ্ছে আর এক সময় একটা জিনিস নিতে আসছে। একটা বন্ধুকে বলল রক্ত দেওয়ার কথা। ওরা দুজনেই ভিতরে চলে গেল। ও পজিটিভের ব্লাড, তাই বেশি কাঠখড় পোড়াতে হয়নি। শেষে 3 ঘন্টার একটা লম্বা সময় পর যখন অপারেশন শেষ হলো তখন ডক্টর বাহিরে বেরিয়ে আসতেই ঈশানের আব্বু এসে ওনার সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, ডক্টর, আমার ছেলে কি অবস্থা? ও ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? আমার ছেলের জ্ঞান ফিরবে কখন? ডোন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নেই। শি ইজ আউট অফ ডেঞ্জার। তবে খুব বাজেভাবে কেউ শরীরে আঘাত করেছিল, আর অ্যাক্সিডেন্টটা খুব বেশি হয়নি। তবে যখন ধাক্কা লেগেছিল তখন মাথায় খুব চোট পেয়েছিল, আরেকটা পা ভেঙে গেছে। তাই সব মিলিয়ে অপারেশনটা শেষ করতে বেশ কিছুক্ষণ সময় লেগে গেল। এরপরেও ওনাকে অনেক দিন বেড রেস্টে থাকতে হবে। তাই আপনাদের বলছি ওনাকে দেখাশোনা করবেন খুব ভালোভাবে। আর ছেলে কোথায়, যে কি করে একটু খেয়াল রাখবেন। দেখুন আফজাল সাহেব, এই মুহূর্তে এসব কথা বলতে কষ্ট হচ্ছে, তবে ছেলেটার যে পরিস্থিতি, মনের অবস্থা খুবই খারাপ, সেটা তো ওর চেহারাই ফুটে উঠেছে। বিজনেসের দিকে এত নজর না দিয়ে এবার ছেলের দিকে একটু নজর দিন।
এরই মাঝে ঈশানের ভাইয়া দৌড়ে হসপিটালে ঢুকলো। ছেলেটা কয়েক ঘন্টার মধ্যে সিঙ্গাপুর থেকে জরুরি ফ্লাইটে চলে এসেছে। আর এই কয়েক ঘন্টাতেই কত কিছু হয়ে গেছে সেটা এবার ঈশানের বন্ধুদের থেকে জানার চেষ্টা করলো। ভাইয়া ঈশানের বন্ধুদের অনেক জিজ্ঞেস করার পর ওরা সবটা বলল। এবার আব্বু এসে ওর ভাইয়াকে ধরে একটা জায়গায় বসালো আর বুঝতে পারলো যে ভাইয়ের এরকম অবস্থাতে বড় ভাই রেগে গিয়েছে। এখন ওদের পরিবারের কিংবা ওদের বাপ ছেলের কি অবস্থা করবে জানে না। তবে আফজাল সাহেব বরাবর সব কিছু সমাধান খোঁজে। সব কিছু সমাধান তিনি খুব ভালোভাবেই করতে জানেন। বিজনেসের ক্ষেত্রে মাথা খাটানো একজন ব্যক্তি উনি। সব কিছুতেই মাথা গরম করলে চলে না, তাই উনি জানেন কিভাবে সব কিছু হ্যান্ডেল করতে হয়। উনি ছেলেকে বাঁচাতে লাগালেন জ্ঞানটা। সেদিন আর ফিরল না। অন্যদিকে মিথিলাকে অন্য আরেকটা হসপিটালে নেওয়া হয়েছিল। জ্ঞান ফিরতেই মেয়েটা পাগলামি আরম্ভ করে দিল। কান্নাকাটি জুড়ে দিতেই তখন মিথিলার আম্মু এসে ওকে জাপটে জড়িয়ে ধরে রাখলো। আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই বলছিল যেটা হয়েছে সেটার জন্য ওর আব্বু আর ভাইয়া দায়ী। অন্তত ওর কথাটা একবার ভাবা উচিত ছিল। মিথিলা ছেলেটাকে ভালোবাসে কিনা সেটা জানা দরকার ছিল। কিন্তু মিথিলার আব্বু আর ওর ভাইয়ের চিৎকার চেঁচামেচিতে সবাই থেমে গেল। তখন মিথিলার আব্বু রুমে আসতেই মিথিলা ফুপিয়ে কেঁদে উঠল। ওর আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, আমি বিয়ে করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। আমি ওই পিচ্চিটাকে ভালোবাসি। বিশ্বাস করো, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি বুঝতে পারিনি আমি ওকে এতটা ভালোবেসে ফেলবো। যদি আগে জানতাম তাহলে কখনোই ওকে কষ্ট দিতাম না। বিশ্বাস করো, আমি ওকে ছাড়া থাকতে পারবো না আম্মু। মিথিলার এরকম আকুতি মিনতি আর আহাজারি ওর আব্বু ভাইয়ার কান পর্যন্ত পৌঁছালেও মনে কোনো মায়া হলো না। ওরা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই ছেলের সাথে বিয়ে না হলে অন্য কোথাও দিবে, সেজন্য বলাবলি করতে লাগলো। তখন মিথিলা এক প্রকার রেগে গিয়ে হাতের কাছে যা পেল তাই ছুঁড়ে মারছিল। মিথিলা পাগলামি করতে লাগলে ডক্টর ডাকা হলো। মিথিলার আব্বু আর ভাইয়াকে ডক্টর বেরিয়ে যেতে বলল। সবাইকে বেরোলেও ওর আব্বু বেরোলো না। তখন ডক্টর বলতে আরম্ভ করলো, আপনারা কি চাচ্ছেন বলুন তো? মেয়ের মৃত্যুটা চোখের সামনে থেকে দেখবেন নাকি? মানে আপনারা বুঝতে পারছেন না যে মেয়ে কেন সেন্সলেস হয়েছে? এত সুস্থ স্বাভাবিক একজন মানুষ, ওনার শারীরিক অবস্থা সব কিছুই ভালো, তারপরেও অসুস্থ হয়ে পড়লেন। অতিরিক্ত টেনশন, স্ট্রেস, সবচেয়ে বড় কথা খাওয়া দাওয়াটা ঠিক মতো একদমই করেনি। ওনার শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল, সেই জন্য এরকম করে সেন্সলেস হয়ে গেছে। আপনারা যদি এরকম বারবার ওনাকে জোর জবরদস্তি করতে থাকেন তাহলে ওনার মনের ওপর খুব প্রেশার পড়বে, বাজে কিছু হতে পারে। তাই আমি এখনই ঘুমের ইনজেকশন দিয়ে দিচ্ছি, স্যালাইন পুশ করতে হবে। আর আপনারা এখান থেকে যান। যদি যা চাইছে যেটা দেওয়া সম্ভব হয় তাহলে দিন, আর নাহলে ওনাকে বিরক্ত করবেন না। ডক্টরের কথাতেই মিথিলার আব্বু বাইরে যেতেই দুজন নার্স এসে মিথিলাকে জোর করে শোয়ালো। তাতেও মেয়েটা জোর জবরদস্তি করতে লাগলে শেষে ডক্টর ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিল। পাগলামির কারণে হাইড্রোজেন ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো, যার জন্য মেয়েটার পুরো 24 ঘন্টার মধ্যে আর জ্ঞান ফিরেনি। এরই মাঝে কতগুলো স্যালাইন গেছে তার ঠিক নেই। ঈশানের জ্ঞান ফেরেনি 48 ঘন্টাতেও। অনেক চেষ্টা করার পরও ডক্টররা যখন আশার আলো দেখিয়েছিল তখন আব্বু আম্মু ভেবেছিল সব ঠিক হয়ে যাবে। কিন্তু 48 ঘন্টা পেরিয়ে গেল আর সব কিছু ঠিকঠাক থাকলেও ছেলেটার জ্ঞান ফিরছে না। দেখুন, যেহেতু জ্ঞান ফিরছে না, তাহলে আমার ধারণাটাই ঠিক। মাথায় বাজেভাবে চোট লাগার কারণে হয়তো উনি কোমায় চলে যেতে পারে। আপনারা আল্লাহকে ডাকুন যেন তেমন কিছু না হয়, তাহলে আপনাদের ছেলে জীবিত থেকে মৃত হয়ে থাকবে। তাই আপনারা উপরওয়ালাকে ডাকুন, উনি আছেন, উনি সব সমাধান করার মালিক। ঈশানের আব্বু আর আম্মু কেঁদে ফেললে আব্বু চোখ দিয়ে পানি পড়লেও কোনো কথা বলছিল না। ভাইয়া এত শক্ত মানুষ হয়েও নিজেকে দোষারোপ করছিল। বলেছিল বাসায় আসার পর সবটা শুনতে পারবে। বড় ভাইয়া বিয়ে করেছে কিছুদিন হলো। ভাবি এখন লন্ডনে একটা বিজনেসের কাজে কর্মরত। হঠাৎই এমন অঘটনের ফলে ভাবি আসতে পারেনি, কিন্তু তার মাঝে এত বড় একটা ঘটনা ঘটবে কেউ ভাবতেও পারেনি। ঈশান আম্মুকে বলেছিল ভাবির মতো বউ কখনোই আনবে না, যে কিনা ওর আম্মুর দেখাশোনা করতে পারবে না। আম্মু ছেলের এসব কর্মকাণ্ড আর কথাবার্তার কথা ভেবেই অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করলো। 48, 49
এমন করে পুরো 50 ঘন্টা পর পুরো ঈশানের জ্ঞান ফিরল। তারপর হাতে পায়ে আর শরীরের অসংখ্য জায়গায় এত ব্যান্ডেজ দেখে নিজে হতবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। নিজেই ভাবতে আরম্ভ করে ও বেঁচে আছে কিনা মরে গেছে। অনেকক্ষণ যাবৎ আম্মুর কান্নাকাটি দেখলেও কথা বলতে পারছিল না ছেলেটা। এরই মাঝে ডক্টর ডাকা হলে ডক্টর এসে বলল জ্ঞান ফিরেছে, তবে কথা বলতে সমস্যা হচ্ছে হয়তো। মাথায় খুব বেশি আঘাত পেয়েছে, মাথায় আর বুকেও, যার কারণে এরকম করে কষ্ট হচ্ছে। ডক্টর এটাও বুঝতে পারলো ওর হাতে পায়ে আরও পুরো শরীরে ব্যথা করছে, তাই স্যালাইনের সাথে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিল। ঈশান কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে তারপর আবারও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে একদিন পরে যখন মিথিলার জ্ঞান ফিরে তখন মেয়েটা কারোর সাথে কথা বলছিল না, শুধু নীরবে চোখের পানি ফেলছিল। আত্মীয় স্বজন থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেলের সবাই এসে দেখা করলো। শেষে যখন মিথিলার বান্ধবী যারা জানতো ঈশানকেও ঠিক কতটুকু ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারছে না, ওরা আসলে তখন মিথিলা কেঁদে ফেলল। বারবার মনে হতে লাগলো ঈশানের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ছেলেটা আদৌ বেঁচে আছে কিনা সেটা জানার জন্য মিথিলা ওর একটা বান্ধবীর হাত দুহাতের মুঠোয় নিল আর বলতে আরম্ভ করলো, তোরা বল না আমার ঈশান কেমন আছে, ও ঠিক আছে তো, ও ঠিক হয়ে যাবে, বল না। তোরা তোরা এরকম চুপ করে আছিস কেন? কথা বল না প্লিজ। ওর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি সত্যিই মরে যাব। বান্ধবীরা কেউ কোনো কথা বলছে না। শেষে মিথিলা অনেক জোরে জোরে কান্না করতে লাগলে ওর আম্মু ভিতরে আসে। এবার মিথিলার বান্ধবী নীলা ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে আরম্ভ করে বলতে লাগলো, তুই শান্ত হ, আমি খোঁজ নিয়েছি। আমার ছোট ভাইয়া গিয়েছিল হসপিটালে, কিন্তু ঈশানের সাথে দেখা করতে পারেনি। আমি অনেক চেষ্টা করে জানতে পেরেছি ঈশানের জ্ঞান ফিরেছে, তবে পুরো 50 ঘন্টা পরে। ছেলেটা কথা বলতে পারছে না, তাই ডক্টর তোর মতোই ইঞ্জেকশন পুশ করেছে। মাথায় খুব আঘাত পেয়েছে ছেলেটা, ওপরওয়ালাই চেয়েছিল বলেই হয়তো জ্ঞান ফিরেছে। এখন আল্লাহ ভালো জানে ছেলেটার সুস্থ হতে কতদিন লাগবে। হাত পা শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা, কারোর সাথে কোনো কথা বলতে পারিনি। তুই পাগলামি করিস না, আমরা দেখছি কি করা যায়। এখন যদি হসপিটালে পাগলামি করিস তাহলে আঙ্কেল আর ভাইয়া আবারও তোকে বিয়ের জন্য জোর করবে। আমি আমি আর ওদের সেই সুযোগ দিব না। আমি আমার পিচ্চিটা কাজে যাব। ঈশানের যদি কিছু হয়ে যায় তাহলে দেখিস আমি সুইসাইড করে নেব। আমি মরে যাব, সত্যি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তোরা কাউকে কিচ্ছু বলবি না। আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবোই না। ওরা আমাকে জোর করে বিয়ে দিবে। মিথিলার এরকম কথাতে আম্মু ফুপিয়ে কেঁদে উঠল। অনেকক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা করেও কাজ হলো না। আম্মু বান্ধবীরা মিথিলাকে আশ্বাস দিয়ে বলল, তুই এখন বাংলামি করিস না, তোর আব্বু আর ভাইয়া হসপিটালে আছে। আমি বলছি কি ওরা বাসায় চলে যাক, তুই না হয় কাল সকালে ঈশানের কাছে চলে যাস। ওখানে গেলেই ঈশানের সাথে দেখা হবে, আর তাছাড়া ওখানে না গেলে তুই তো ওর সাথে দেখা করতে পারবি, আর ছেলেটা হাঁটতেও পারবে না। তাই বলছি কি তুই কাল যাওয়ার চেষ্টা করিস, এখন পাগলামি করিস না। যদি এরকম করতে থাকিস তাহলে আরও সমস্যাটা বাড়বে, আর তোরা দুইজনও কখনো এক হতে পারবি না। আমরা কথা দিচ্ছি তোকে যে করে হোক হসপিটাল থেকে বের করব। আম্মুর বান্ধবীরা মিথিলাকে মিথ্যা আশ্বাস দিতে লাগলো। মিথিলার বান্ধবীর কথাতেই কিছুটা আশ্বস্ত হলেও তারপর নিজের ভাবতে আরম্ভ করলো। বান্ধবীরা ওকে হসপিটাল থেকে বের হতে সাহায্য করুক আর না করুক, মিথিলা যে করে হোক এখান থেকে বেরিয়ে যাবে। কথাগুলো ভেবে মেয়েটা শুয়ে পড়ল। রাতে কিছু মিথিলাকে খাওয়ানোর চেষ্টা করলে মেয়েটা স্বাভাবিকভাবেই খেলো। মেয়ের এমন আমর স্বাভাবিক হওয়ার কারণটা জানতে বুঝতে পারলো না। ভাবলো মেয়েটা আর পাগলামি করবে না। তারপর আবারও দুপুরের বিষয়টা নিয়ে ভাবছিল। মেয়েটা আবার উল্টাপাল্টা কিছু করতে চাইছে না তো। আম্মু মিথিলাকে ঘুম পাড়িয়ে দিল, কিন্তু মেয়েটা যে সারা রাত ঘুমোয়নি সেটা কে জানতো। ভোরবেলা ফজরের আজান হতেই মিথিলা বেড থেকে উঠল। তারপর হাতের স্যালাইনটা খুলে ফেলল। যে জায়গাটায় ক্যানোলা পরানো ছিল সেখানটা চেপে ধরে রাখলো ব্লিডিং হবে ভেবে। তারপর আস্তে আস্তে রুম থেকে বেরোলো। ওর পাশেই একটা বেডে আম্মু ঘুমোচ্ছিল, কিন্তু ভদ্রমহিলা টের পেল না ওনার মেয়ে কখন বেরিয়েছে।
মিথিলা রুম থেকে বেরোলো, তারপর দরজা লাগিয়ে দিল, কারণ যাতে আম্মু ওকে খুঁজতে না পারে। মিথিলা গুটি গুটি পায়ে হেঁটে এসে লিফট করে তারপর নিচে আসে। কোনো রকম একটা রিক্সা করে যখন অর্ধেকটা রাস্তা আসে, ঠিক তখনই মনে হলো যে না, পিছন থেকে কেউ ওকে তাড়া করছে কিংবা চেনা পরিচিত কেউ আসছে। মিথিলা একবার পিছন ফিরে তাকাতেই বুঝতে পারলো ওর আব্বু আর ভাইয়ার গাড়িটা আসছে। তার মানে কি ওকে দেখে ফেললো নাকি? মেয়েটা এবার বেশ খানিকটা ভয় পেয়ে রিক্সাওয়ালাকে তাড়াহুড়ো করে চালাতে বলল। রিক্সাওয়ালা তাড়াতাড়ি চালাতে গিয়ে পাশে থাকা একটা ছোট গাড়ির সাথে ধাক্কা মেরে বসলো, আর তাতেই মিথিলা ছিটকে রিক্সা থেকে পড়ে যায়। ঈশান যে হসপিটালে আছে তার ঠিকানাটা মিথিলা জানে, তাই রাস্তা দিয়ে যতটুকু সম্ভব দৌড়তে লাগলো। কিন্তু দৌড়তে গিয়েই হলো আরেক বিপত্তি। পাশে থাকা একটা ল্যাম্পপোস্টের সাথে খুব সজোরে আঘাত খেলো। তারপর ছিটকে রাস্তায় চলে যেতেই একটা গাড়ি এসে একদম ওর সামনে ব্রেক করে। গাড়িটা ছোট হওয়ার কারণে তেমন কোনো ক্ষতি হয়নি, তবে শরীরের উপর দিয়ে না উঠলেও ওর মাথার সামনে এসে গাড়িটা একদম থামাতে সজোরে মাথায় আঘাত পেল, যার জন্য মাথা পেটে রক্ত পড়তে আরম্ভ করে। মিথিলার সাথে সাথে আবারও সেন্সলেস হয়ে পড়ে। লোকজন জড়ো হতে শুরু করলো সেখানে। তারপর কয়েক মিনিটের মধ্যেই সেখানে মিথিলার আব্বু আর ভাইয়া উপস্থিত হয়। ওরা পিছন থেকেই আসছিল, কিন্তু বুঝতে পারেনি এই রিক্সাটাতে ওদের মেয়ে ছিল। মিথিলার আম্মু ফোন করে জানানোর পরই ওরা বাসা থেকে বেরিয়েছিল হসপিটালের দিক থেকে শুরু করে খোঁজার কাজ। আর এখানে এসে মেয়েটাকে এমন সেন্সলেস অবস্থায় পেল। মিথিলাকে ধরাধরি করে আব্বু আর ভাইয়া হসপিটালের উদ্দেশ্যে নিতে লাগলো। কাছেই ঈশান যে হসপিটালে ভর্তি হয়েছে সেই হসপিটালেই ওকে নেওয়া হলো। মিনিট 5-এর দূরত্ব। সেখানে নিয়ে গিয়ে একটা কেবিনে শিফট করা হলে ডক্টর এসে ওকে বেশ ভালোভাবেই দেখতে লাগলো। বুঝতে পারলো বেশ খানিকটা কপাল কেটেছে। অ্যাক্সিডেন্টের ফলে কয়েক জায়গায় কেটে আর ছিলে গেছে, অনেক জায়গায় ব্যান্ডেজ করতে হলো, কপালেও বেশ বড়সড় ব্যান্ডেজ। মিথিলার জ্ঞান ফিরতে সময় লাগবে বলল ডক্টর। অন্যদিকে মিথিলার বান্ধবীরা হসপিটালের কথা জানতে পেরে সেখানে আসলো, আর আসার পর দেখলো ঈশানের ভাইয়া আর আম্মু একটা কেবিনের সামনে বসে আছে। ওরা এগিয়ে আসতেই আম্মু এবার ওদের দেখে বেশ খানিকটা অবাক হলো। মেয়ে দুটো এসে ওদের সামনে দাঁড়াতে তখনই আম্মু বলতে লাগলো, নামনি আসলে আন্টি আমরা ঈশানের ফ্রেন্ড না, তবে ও যে মেয়েটাকে ভালোবাসে, মিথিলার বান্ধবী। আসলে মিথিলা অ্যাক্সিডেন্ট হয়েছে কাল তো আমরা আসতে পারিনি, তাই কাল মিথিলার জ্ঞানও ফেরেনি। আসলে ওই ঘটনার পর যখন মিথিলাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, মেয়েটা সেন্সলেস হয়ে যায়। মিথিলা ঈশানকে ভালোবাসতো সেটা নিজেও জানতো না। বিয়ের সময় যখন ওকে জোর করা হয় তখন সেন্সলেস হয়ে যায়। তারপর হসপিটালে আনার পর জানতে পারি মেয়েটা অনেক অসুস্থ আর দুর্বলতার কারণে এমন হয়েছে। খাওয়া দাওয়া ঠিক মতো করতো না, ওর বুঝতে সময় লেগে গেছে যে ঈশানকেও ভালোবাসতো, কিন্তু ততদিনে অনেক বেশি সমস্যা হয়ে গেছে। আমরা জানতে পারলাম এখানে আপনারা অর্থাৎ ঈশান অ্যাডমিট আছে, আর এখানে কাল সকালের দিকে মিথিলা পালিয়ে আসছিল ঈশানের সাথে দেখা করার জন্য। ঠিক তখনই ওর অ্যাক্সিডেন্ট হয়। তবে অবস্থা খুব বেশি খারাপ না, কিন্তু শরীর দুর্বল, আর ঈশানের এমন অবস্থার কথা শুনে প্রচুর পরিমাণে ভেঙে পড়েছে ভেতর থেকে। ঈশানকে দেখতে না পেয়ে অনেক কান্নাকাটি করছিল গত পরশুদিন, তাই আমরা বলেছিলাম এখানে আসতে, কিন্তু মেয়েটা যে সারা রাত না ঘুমিয়ে ওর আম্মুর ঘুমানোর অপেক্ষায় ছিল সেটা কে জানতো। তারপর ভোর হতেই এদিকে আসার চেষ্টা করে, আর তার মাঝেই এত কিছু। মিথিলা এখন 4th ফ্লোরে আছে, একটা কেবিনে শিট আছে, আর ডক্টর বলেছে মাথায় চোট পাওয়ার কারণে হয়তোবা স্মৃতিশক্তিও চলে যেতে পারে। মিথিলার বান্ধবীর কথাতে আম্মু ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। এবার ভাইয়া বেশ খানিকটা কড়া কণ্ঠে বলতে আরম্ভ করে, আমার ভাইকে অর্ধমৃত অবস্থায় হাসপাতালে রেখে এখন আবার নাটক করা হচ্ছে। আমি ওদের কাউকে ছাড়বো না বলে রাখলাম। আমি অনেক সুযোগ দিয়েছি ওদের, আব্বুর জন্যই এতক্ষণ চুপ করেছিলাম। সেদিন ওরা আমার ভাইকে এমন করে মেরেছে, এখন আবার এসেছে নাটক করতে, নাটক দেখাতে। এইসব আমি কখনোই মেনে নেব না। ভাইয়া, আপনি মিথিলাকে ভুল বুঝবেন না, ওর কোনো দোষ নেই। ও চেষ্টা করেছিল ঈশানকে ভালোবাসার। তাছাড়া আপনারা জানেন কিনা আমি জানি না, মিথিলা ঈশানের কলেজের ম্যাডাম। একজন সিনিয়র ম্যাডাম হয়ে কি করে স্টুডেন্টকে ভালোবাসার কথা প্রকাশ করবে বলেন? এসব জানাজানি হলে মানুষ হাজারটা কথা বলবে,
তাই ঈশানকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করত। কিন্তু কে জানতো যে এত তাড়াতাড়ি দুজনের মাঝে প্রেম ভালোবাসা হয়ে যাবে। ঈশান বুঝতে পারলেও মিথিলার সময় লাগলো। তারপর যখন বুঝতে পারলো তখন অনেক দেরি হয়ে গেল। আল্লাহর দরবারে শুকরিয়া তো এটাই যে দুজনে বেঁচে আছে। আপনারা রাগ জেদ করবেন না, সবকিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনাদের যদি শাস্তি দেওয়ার থাকে তাহলে মিথিলার ভাইয়াকে দেবেন। তারপর মেয়েটার কোনো দোষ নেই, মিথিলার হাতে উপায় ছিল। যখন বুঝতে পারে ততক্ষণ ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে। দয়া করে ওকে ভুল বুঝবেন না। ওকে আপনারা নিজের পরিবারের সদস্য করে নেওয়ার চেষ্টা করুন, তাতে দুজনেই ভালো থাকতে পারবে। মেয়ে দুটোই চলে গেল। ঈশানের ভাইয়া যাবার সময় জিজ্ঞেস করলো মিথিলা কত তলায় আছে। তখন ওটা বলে চলে গেল। এরই মাঝে আব্বু আর ঈশানের বন্ধুরা হসপিটালে প্রবেশ করতে ঈশানের আম্মু ওদেরও সবটা বলল। সব শোনার পর ওরা চুপ করে রইল। ঈশানের আব্বু আর ভাইয়া জানতে পেরেছিল যে মেয়েটাকে ঈশান ভালোবাসতো, সেই মেয়েটারও অ্যাক্সিডেন্ট হয়েছে। এসব জানার পরে ওদের মনে হয়েছে একবার হসপিটালে আসা দরকার। কিন্তু হসপিটালে এসে ভাইয়াকে এরকম রাগান্বিত অবস্থায় দেখে আব্বু অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলো। এরই মাঝে ঈশানের কথার শব্দ আসলো, কাকে যেন ডাকছে। তাড়াহুড়ো করে আম্মু, ভাইয়া আর আব্বু ভিতরে যেতেই দেখলো ছেলেটা উঠে বসার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আব্বু ডক্টর ডাকতে চলে গেল। ডক্টর এসে ওর হাতে স্যালাইনটা খুলে ফেললো। স্যালাইনটা শেষ হয়ে গেছে। তারপর একে একে সবাই কথা বলে বেরিয়ে গেল। ঈশানের বন্ধুরা এসে জানালো মিথিলার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে ভালোবাসে সেটা জানতে পেরেছে খুব দেরিতে, আর যখন জানতে পেরেছে তখন অনেক দেরি হয়ে গেছে। তাই দৌড়ে ওর কাছেই আসছিল। যখন আসছিল তখনই অ্যাক্সিডেন্টটা হয়েছে। মিথিলার এই অবস্থার কথা শুনে ঈশানের সব রাগ অভিমান গলে জল হয়ে গেল। ছেলেটা বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল। কিছু বলতে পারছে না, ছেলেটার কথা বলার মতো অবস্থায় নেই। পুরো শরীর জুড়ে ব্যান্ডেজ, আর কথা বলতে গেলেও তেমন মাথায় প্রেশার পড়ছে। কাঁদছে, তাতেও কেমন বুকের ভিতর কষ্ট হচ্ছে। কিছুক্ষণ যাবৎ কাটার চেষ্টা করলেও এরই মাঝখানে আম্মু এসে ঈশানকে জড়িয়ে ধরে রাখলো। ডক্টর বলল আরও কয়েকটা দিন হসপিটালে থাকতে হবে। তবে ভাইয়া আর আব্বু বলল হসপিটালে থাকার দরকার নেই, ঈশানকে বাসায় নিয়ে যাবে। কোনো কিছুর প্রয়োজন হলে ডক্টরকে কল করবে, আর ঈশানের জন্য একজন নার্সকে নিয়ে যাবে। ঈশান চুপ করে আছে, আব্বু আর ভাইয়ার কর্মকাণ্ড দেখছে। মিথিলা যে এ হসপিটালে ভর্তি সেটা জানার পর ঈশান আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, বলছিলাম কি বাসে যাওয়ার আগে একবার ম্যাডামের সাথে দেখা করে গেলে হতো না? উনি তো আমাকে দেখতে আসছিল, তারপরে এত বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই বলছিলাম কি যদি আমাকে একটু নিয়ে যেতে ওনার কাছে। আমি কথা দিচ্ছি আমি বেশিক্ষণ থাকবো না, ওনাকে দেখেই চলে আসবো। এরপর আর কখনো ওনার কাছে আসবো না। ভাইয়া রাগী চোখে তাকালে ঈশান মাথা নিচু করে নিল। আব্বু এসে ঈশানের কাঁধের উপর হাত রাখলো। আব্বু বিষয়টা নিয়ে ভেবে তারপর ইমনকে বলল একটা হুইল চেয়ার আনতে। ভাইয়া অবাক হলে এটা ভেবে যে এই মেয়ের কাছে আবার ওকে নিয়ে যাচ্ছে আব্বু। তবে যাই হোক, আব্বুর কথা ফেলে দেওয়া যায় না। ইমন একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতেই কয়েকজন ধরাধরি করে ঈশানকে বসালো। তারপর লিফটে করে চতুর্থ তলায় নিয়ে যাওয়া হলো ছেলেটাকে। মিথিলার কেবিনের কিছুটা কাছে আসতেই দেখলো মিথিলার আব্বু, ভাইয়া আর কয়েকজন চেনা পরিচিত লোকজন দাঁড়িয়ে আছে। সেই বান্ধবীগুলো ঈশানকে দেখে ওরা অবাক হলো। ঈশানকে নিয়ে এসেছে, একটা হাত গলায় ঝোলানো, পাটা কেমন একটু উঁচু করে রেখেছে হুইল চেয়ারের উপর, মাথায় অনেক বড় ব্যান্ডেজ করা। ঈশানের আব্বু এগিয়ে আসলো। তারপর মিথিলার আব্বুর সামনে এসে দাঁড়িয়ে ওনার শার্টের কলারের এক পাশে হাত রেখে একটু জোরে আঁকড়ে ধরে বলতে আরম্ভ করলো, সামান্য আঁকড়ে ধরলাম, তাতেই কেমন কুঁচকে গেল শার্টটা। আপনি আমার ছেলের গায়ে হাত তুলেছেন, এর জন্য আপনার কি করা উচিত আপনিই বলুন। মিথিলার ভাইয়া কিছু বলতে যাবে তার আগেই ঈশানের ভাইয়া এসে ওকে আটকে দিল। তারপর ছেলেটার শার্টের কলার ধরে বলতে লাগলো, আমার ভাইকে তোদের পোষা কুত্তাগুলো দিয়ে মায়ের খাইয়েছিস, তাই না? আমি যদি তোর বোনকে তুলে নিয়ে আমার ভাইয়ের সাথে বিয়ে দিই, তাহলে তোর কি ক্ষমতা আছে আমাকে আটকানোর? আমিও সেটা দেখতে চাই, তারপরও আমি এত কিছু করব না। তবে একটা কথা, যে অন্যায় করেছিস সেই অন্যায়ের জন্য পুরো পরিবারকে শাস্তি পেতে হবে। তোর বোন আমার ভাইয়ের জন্য কেঁদে কেঁদে মরবে, তখন তোর বোনকে আমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। নিজ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে যাবি, তখন
আমরা ভেবে দেখব আমার ভাইয়ের সাথে তোর বোনের বিয়ে দেওয়া যায় কিনা। ইমন, তুমি চুপ করো। না জেনে না শুনে ওরা ঈশানের গায়ে হাত তুলেছে। যদি জানতে পারতো আমার ছেলে, তাহলে কি হাত তুলতো? কি আরাফ সাহেব বলেন না, হাত তুলতেন আমার ছেলের গায়ে? আবু মিথিলার আব্বুকে কথাটা বলেই তাচ্ছিল্য করে হাসলো। তারপর একবার মিথিলার ভাইয়ের দিকে তাকিয়ে থেকে আবারও বলতে লাগলেন, না জেনে অনেক বড় অন্যায় করে ফেলেছে চোখরা। একটা বার তো জেনে শুনে ছেলেটার গায়ে হাত দেওয়া উচিত ছিল, তাই না? ভাবলে কোথা থেকে কে এসেছে, আর তাতেই মারধর করে বাড়ি থেকে বের করে দিলে। আমার ছোট ছেলের একটাই বাজে অভ্যাস, বড় লোকের মতো চলতে ফিরতে পছন্দ করে না। ওর বন্ধুদের দেখুন, ওরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলির। তার কারণ আমার ছেলের ভেতরে কোনো অহংকার নেই। আমি সবটা মেনে নিয়েছি, কিন্তু এরপর যদি আমি চাই আপনার মেয়েকে এখনই এখান থেকে আমার বাসায় নিয়ে যাব, নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিব, আপনার সাধ্য থাকলে আটকাবেন। আব্বু যে ভুলগুলো ওনারা করেছে সেই ভুল ওদেরকে শুধরাতে হবে। ওদের সাহস কি করে হলো আমার ভাইয়ের গায়ে হাত দেওয়া? তুই এটা ভাবিস না যে আমি তোদের মারধর করব, আমি তোদের দিলে দিলে কষ্ট দিব। আর তুই বলেছিস না তোর বোনের বিয়ে অন্য কোথাও দিবি, আমিও তো সব শুনেছি ওর বন্ধুদের থেকে। আমিও দেখবো তুই তোর বোনের বিয়ে অন্য কোথাও কিভাবে দিস। শেষে তোর উপায় থাকবে, না হয় বোনকে সারা জীবন অবিবাহিত রাখতে হবে, আর না হলে পায়ে ধরতে হবে আমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। আমি কি করতে পারি আর না পারি আমিও সেটা দেখাবো তোদের। আহ ইমন, কথা বলো না, এইগুলো বাদ দাও। আমি কথা বলছি তো। দেখুন আরাফ সাহেব, আমি কোনো ঝামেলা চাইছি না। আপনার মেয়েরও ক্ষতি হয়েছে, আমার ছেলেরও ক্ষতি হয়েছে। আমার ছেলের ক্ষতি করেছেন আপনারা, আর তারপর আমার ছেলেকে দেখতে এসে আপনার মেয়ের ক্ষতি হয়েছে। দুইজন দুইজনকে ভালোবাসে, সেটা কি বুঝতে পারেননি? ভালোবাসার বিপক্ষে কেন আপনারা? নাকি আমরা আপনাদের লেভেলের নই? আমার তো কম কিছুই নেই। আমি চাইলে আপনার কোম্পানি, আপনার বাড়িঘর সব কিছু কিনে ফেলতে পারি। আমি তো সেই অহংকার দেখাচ্ছি না। আপনি কেন এরকম কাজ করলেন? আপনার তো জানার পর অনুতপ্ত হওয়া দরকার ছিল, আর উল্টো আপনি চুপচাপ করে দাঁড়িয়েছেন। এর জন্য তো আমি চাইলে আপনাকে শাস্তি দিতে পারি, কিন্তু না, ছেলের হবু শ্বশুর হিসেবে আমি সেটা করব না। ইমন, যাও, তোমার ভাইকে ভিতরে নিয়ে যাও। ভাইয়া এবার ঈশানের বন্ধুদের হাতে হুইল চেয়ারটা ধরিয়ে দিতেই ওরা ভিতরে গেল। ঈশানের বুকের ভিতর কেমন ধকধক করছে। মেয়েটাকে কতদিন বাদে দেখছে জানে না। পুরো 48 থেকে 50 ঘন্টা মতো জ্ঞান হারিয়ে পড়েছিল। কী অবস্থায় ছিল আর কতদিন কেটে গেছে নিজেও জানে না। ঈশানকে নিয়ে যখন বন্ধুরা ভিতরে ঢুকলো, মনে হতে লাগলো ভিতরে কেউ একজন বসে আছে, মিথিলার সাথে কথা বলছে। ঈশান ভিতরে আসলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে দেখলো সামনে কেবিনে বালিশের উপর মাথা রেখে আধশোয়া হয়ে বসে আছে মিথিলা, অর্থাৎ ম্যাডাম। ঈশান সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর মিথিলার বান্ধবীরা ওর দিকে তাকাতেই মিথিলা অসহায় চোখে ছেলেটার দিকে ফিরল। ঈশানকে এই অবস্থাতে দেখে মেয়েটার বুকের ভিতর ধক করে উঠল। চোখ মুখটা শুকনো, হাতে পায়ে শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ। কথা বলার মতো পরিস্থিতি নেই। কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। ঈশান বন্ধুদের ইশারা করতেই ওরা হুইল চেয়ারটা আরেকটু এগিয়ে নিয়ে একদম মিথিলা ম্যাডামের বেডের সামনে এনে থামালো। মিথিলা ওঠার চেষ্টা করলে তখন ঈশান বলতে লাগলো, কেমন আছেন ম্যাডাম? ঈশানের মুখে ম্যাডাম কথাটা শুনেই মিথিলা ফুপিয়ে কেঁদে উঠল। মেয়েটা দু হাতে মুখ থেকে হেঁচকি তুলতে লাগলো। বিয়ে করে নিলেই ভালো থাকতেন, আর বিয়েটা তো করে নিতেই চাইছিলেন। আচ্ছা, একটা কথা শুনলাম আপনি নাকি আমাকে দেখতে আসছিলেন। কী জন্য আসছিলেন আর কেন আসছিলেন জানি না, তবে এত বড় দয়া দেখানোর জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে। আমার সাথে দেখা করতে না আসলেও পারতেন ম্যাডাম, কোনো একদিন দেখা হয়েই যেত হাজব্যান্ড সমেত। সরি ঈশান, আমি ভুল করেছি সোনা, বিশ্বাস করো। আমি বিয়ে করতে চাইনি। আব্বু আর ভাইয়া ব্ল্যাকমেল করেছে, তার উপরে জোর করে বিয়েটা দিতে চেয়েছে। আমি তো বিয়েতে রাজি ছিলাম না। আমি তোমাকে ভালোবাসি ঈশান, আমি বুঝতে পেরেছি, কিন্তু অনেক দেরি হয়ে গেল। যখন বুঝতে পারলাম তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমার।
আমাকে এখান থেকে নিয়ে চলো বেবি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তু- তুমি আমাকে নিজের কাছে নিয়ে রাখবে, যেখানে খুশি রাখবে। আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না ঈশান। ঈশান একটু হাসার চেষ্টা করলো, তারপর আলতো করে নিজের চোখের পানি মুছে দিল আর বলতে লাগলো, আমি আপনাকে কি করে ফিরিয়ে নেব ম্যাডাম? দেখেন আপনার ভাইয়া আর আব্বু আমার কি অবস্থা করেছে। লোক দিয়ে তো মার খাইয়েছে, এমনকি আপনার ভাইয়ের লোকেরা রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল। উঠে দাঁড়াতেই একটা গাড়ির সাথে ধাক্কা খেলাম। ট্রাকের সাথে ধাক্কা গেলে হয়তো সেদিনই। মিথিলা ঈশানের কথাতে আবারও জোরে জোরে ফুঁপিয়ে কেঁদে উঠল। প্লিজ প্লিজ এমন করে কথা বলো না ঈশান। তোমার কিচ্ছু হবে না, তোমারও কিছু হবে না। আমিও কোথাও যাব না। আমি বিয়ে করিনি ঈশান। যখন কবুল বলতে বলেছিল তখন বারবার তোমার কথা মনে হয়েছিল, বারবার মনে হয়েছিল এটাই ভালোবাসা। এটি যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে তাহলে আমি কেন আগে বুঝতে পারিনি ঈশান? সেই বুঝলেন, অথচ আপনার বুঝতে দেরি হয়ে গেল। এখন আর সম্ভব না এগুলো ঠিক করা। আব্বু আর ভাইয়া রেগে গিয়েছে, কখনো আর আপনাদের বাসাতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে না। তার ওপর আপনার ভাইয়া আর আব্বু এখনও জেদ ধরে বসে আছে। এখন এসব বলে আর লাভ হবে না ম্যাডাম। আমি অনেক চেষ্টা করলাম আপনাকে ভালোবাসা বোঝানোর, বয়সে জুনিয়র বলে কতবার অবজ্ঞা করলেন, দূরে সরিয়ে দিলেন। সেই দেখলেন তো, দিন শেষে আপনি আমায় ঠিকই ভালোবাসলেন। আমার সেদিনের কথা মনে পড়ে, আপনায় যেদিন বলেছিলাম আমি যে আমার মতো করে কেউ আপনাকে আর ভালোবাসতে পারবে না। দিন শেষে আপনাকে আমার কাছে ফিরে আসতে হবে। দেখুন ওপরওয়ালা সেইটাই করেছে। সেই আপনি আমার কাছে ফিরে আসতে চাইলেন, তবে সময় মতো না। এখন আমি কি করে আপনাকে নিয়ে যাব বলেন? আমি এখন আর আব্বু ভাইয়ার কথাতে অবাধ্য হতে পারবো না। আমি অনেকবার আপনার সাথে সেদিন কথা বলার চেষ্টা করলাম, একটাবার কথা বলেন না। যদি আপনি সেদিন আমাকে বারণও করে দিতেন আপনি আমায় ভালোবাসেন না, তাহলে আমি ঠিকই সেখান থেকে চলে আসতাম। ম্যাডাম আপনাকে কখনো আমি ভুলতে পারবো না। তারপরেও আর কখনো আপনাকে পাওয়ার মতো ইচ্ছাটা আপনার সামনে প্রকাশ করব না। আপনাকে শুধু দেখতে আসলাম এই জন্যই যে মেয়েটার প্রেমে পড়েছিলাম, যে ম্যাডামকে এত ভালোবেসেছিলাম, সে আমার জন্য নিজের কি অবস্থা করেছে সেটা দেখতে। আমি আমি মরে যাবো ঈশান, এবার সত্যি সত্যি মরে যাব। আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি 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 তখনই মরে যেতাম। তোমার মুখে এইসব কথা আমি মোটেও আশা করিনি। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো না প্লিজ ঈশান, আমি থাকবো না এখানে। ওরা জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে আমার। এবার জোর করলে আমি কিন্তু আমি এবার সুইসাইড করে নেব। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভালোবাসা ছাড়া বাঁচে, আর আপনি না বলেছিলেন আমাদের রিলেশন হলে সবাই বাজে কথা বলবে? আপনি আমার ম্যাডাম, আমি আপনার স্টুডেন্ট, কি করে হয় আমাদের সম্পর্ক? অনেকেই ভালোবাসে, আর এক আকাশ পরিমাণ ভালোবাসার পরেও নিজের ভালোবাসার মানুষটাকেই পায় না। আমি না হয় তাদের ধলেই পড়লাম। হ্যাঁ, এত পূর্ণতা আর এত পাওয়ার গল্প জীবনে থাকতে নেই, সেটা আপনাকে ভালোবাসার পর বুঝতে পেরেছি। কি অদ্ভুত না ম্যাডাম, আপনাকে পাগলের মতো ভালোবাসলাম, প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করলাম। তখন কত সময় হাতে ছিল, কত সুযোগ ছিল। আমি বারবার বললাম আমার হাতে অনেক সময় আছে। আপনি তাড়াহুড়ো করলেন, আমাকে দূরে সরিয়ে দিতে চাইলেন, একটা সুযোগও দিলেন না। একটাবার ভালোবেসেই দেখতেন আমি আপনাকে আমার স্বপ্নের রাজ্যের রানী করে রাখতাম, বুকের মাঝে সবসময় হাঁকড়ে রাখতাম, কারো ছায়া পড়তে দিতাম না আপনার ওপর। কিন্তু আপনি আমাকে জুনিয়র বলে অবজ্ঞা করলেন। কখনো ভালোবাসার কথা বলা তো দূরে থাক, উল্টো সবসময় দূরে সরিয়ে দিলেন। এখন কি করে আমি আমার আব্বুর বড় ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো বলেন? আমার পক্ষে আর সম্ভব না ম্যাডাম। আর আপনাকে নিয়ে কতদিন পালিয়ে বেড়াবো বলেন? আমি যেখানে নিজেই দাঁড়াতে পারি না, সেখানে আপনাকে নিয়ে কোথায় যাব? আপনি ভালো থাকবেন অন্য কোথাও বিয়ে করে নিলে, আর আমাকে মনেও রাখবেন না। আপনি ঠিক ছিলেন, আমি বুঝছিলাম ম্যাডাম। আপনি সেদিন বলেছিলেন নিজের লেভেলের কাউকে ভালোবাসতে, আমি ঠিক তেমন কাউকে ভালোবাসতে পারিনি। এমন কাউকে ভালোবাসলাম যে সময় আমার মতো ভালোবাসাটাকে বুঝতেই পারলো না। সরি, আমি তখন বুঝতে পেরেছি। বিশ্বাস করো কলিজা, আমি
আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমি সত্যিই মরে যাব তুমি যদি আমাকে এখানে রেখে চলে যাও। তাহলে বাসায় গিয়ে আমার মৃত্যুর খবর জানতে পারবে। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি কথা দিচ্ছি, আমি সুস্থ হয়ে তোমার সেবা করে তোমাকেও সুস্থ করে তুলবো। আমি আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে, তোমার বুকেই থাকবো। তোরা বল না ওকে আমাকে এখান থেকে নিয়ে যেতে। আমি ওকে রেখে কোথাও যাবো না, ওকে ছেড়ে যে আমি থাকতে পারবো না। আমি তো তোমার কাছে আসছিলাম ঈশান। ঈশান আবারও চোখের পানি মুছিয়ে নিয়ে বলল, এমন কাউকে ভালোবাসলাম যে সময় মতো আমার ভালোবাসাটাকে বুঝতেই পারলো না। জীবন আর মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। আমি আপনাকে না বাঁচাতে পারবো আর না মৃত্যু দিতে পারবো। আন্টি, ওনাকে দেখে রাখবেন। ম্যাডাম, আমি আসি। আশা করি আর পাগলামি করবেন না। আর হয়তো কখনো আমাদের দেখা হবে না ম্যাডাম। একটা সময় ছিল আপনার সাথে দেখা করার জন্য পাগল ছিলাম। রাতে আপনার বাসার সামনে দাঁড়িয়ে থেকেছি, কতবার কল করেছি, মেসেজ করেছি, একটাবার বেলকনিতে আসার জন্য, তখন ভুলেও দেখা দেননি। তাহলে এখন এত কান্নাকাটি করছেন কোন লাভের আশায়? ম্যাডাম, নিজেকে বোঝান। আপনি আমার থেকে সিনিয়র। আপনি বুঝতে পারেন যে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক। আমার ভালোবাসাটা ভুল ছিল, তাই ভুল সময় ভুল মানুষকে ভালোবেসেছিলাম, তাই এমন করে ফেঁসে যেতে হয়েছে। যাই হোক, ভালো থাকবেন ম্যাডাম। তুমি যদি চলে যাও আমাকে রেখে, তাহলে ভাববো আমাকে ভালোবাসো না। আর যদি ভালোবাসো তাহলে আমাকে নিয়ে যাও। একবার যদি আমাকে এখানে রেখে যাও তাহলে কিন্তু আমি সুইসাইড করে নেবো ঈশান। ঈশানের বন্ধুরা চলে যাচ্ছিল ওকে নিয়ে। তখন ঈশান ম্যাডামের শেষ কথাতে হুইল চেয়ারটা আটকে দিল। তারপর কোনো রকমে ছেলেটা মাথা ঘুরিয়ে বলতে লাগলো, যদি এমন কিছু করেন তাহলে ভাববো আপনার ভালোবাসাটা মিথ্যে ছিল। আপনি আমাকে কখনো ভালোই বাসেননি। ঈশানের কথাতে মিথিলা ফুপিয়ে উঠল। আম্মু ওকে জড়িয়ে ধরে রাখলো। অন্যদিকে ঈশানের ভাইয়ার আব্বু দাঁড়িয়ে আছে বাহিরে। ঈশান চোখের পানি মুছে নিল। তারপর আব্বু আর ভাইয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চলো এবার যাওয়া যাক। কি বললে তুমি ওকে? আর কি বলবো, আমি তোমাদের উপর সবটা ছেড়ে দিয়েছি। তোমরা যেটা চাও সেটাই হবে। আমার এখন আর চাওয়া পাওয়ার কিছুই নেই আব্বু। ম্যাডামের আব্বু আর ভাইয়া কখনো এসব মানবে না। আর তোমরা এখন রাগজেদ করে বসে আছো, তাহলে আমি এর মাঝে কি করতে পারি? আমি অসুস্থ একটা প্রাণী। সেবা না করলে কাল যার সুস্থ হবার সম্ভাবনা নাই সে আর কি করবে আব্বু? ভাই তুই কি চাস সেটা বল। আমার চা পাওয়া ওই পর্যন্তই, যতক্ষণ পর্যন্ত তোমরা কোনো সিদ্ধান্ত না নিচ্ছ। তোমরা যেটা বলেছো সেটাই হবে। ওনারা যদি চায় ওনাদের মেয়ের বিয়ের জন্য বিয়ের অন্য জায়গায় দিতে পারে। আমার চা পাওয়া ওই পর্যন্তই, যতক্ষণ পর্যন্ত তোমরা কোনো সিদ্ধান্ত না নিচ্ছ। তোমরা যেটা বলেছো সেটাই হবে। ওনারা যদি চায় ওনাদের মেয়ের বিয়ে অন্য জায়গায় দিতে পারবে না, সেটাই হবে। কিন্তু যদি ওনাদের খুব বেশি আফসোস হয় কিংবা ভুল বুঝতে পারে, আর যদি তোমাদের কাছে আসে আমাদের বিয়ের কথা বললে তোমরা যদি রাজি হও, তখন বিয়ে করে নিব, তার আগে নয়। আমি ওনাকে বুঝিয়ে এসেছি, বলেছি এটা কখনো সম্ভব না। চলো এবার বাসায় যাই, এখানে আমার থাকতে ইচ্ছে করছে না। মিথিলার বান্ধবীরা আসলো। ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলে ছেলের কোনো কথাই বলল না। ঈশান হাত জোর করে রিকোয়েস্ট করলো ওদের আর কিছু না বলতে। মেয়েগুলো চুপচাপ দাঁড়িয়ে রইল। ঈশানকে নিয়ে বাসায় চলে যাওয়ার জন্য ওর আব্বু আর ভাইয়া গাড়িতে ওঠাছিল। ছেলেটা ফ্যাল করে শুধু তাকিয়েছিল। সেদিন ওরা বাসায় চলে আসে। তার 3 দিন পর মিথিলাকে বাসায় আনা হয়। মেয়েটা খানিকটা সুস্থ, তবে বারবার নিজের উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে। কেমন উন্মাদের মতো সব সময় নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। ঈশান সবই জানে, কারণ ওর বাসার কাজের লোকের মাধ্যমে সব খোঁজ খবর জানতে পারে। মেয়েটা এই 3 দিনে কয়েকবার সুইসাইড করতে গেছে, কয়েকবার গলায় ফাঁস দিতে গিয়েছে, যার জন্য 4র্থ দিনের মাথায় সেদিন মিথিলার আম্মু ওর আব্বুর কাছে এসে কেঁদে কেঁদে বলতে লাগলো, তোমার যদি মনে হয় তোমার মেয়ের মৃত্যুটা তুমি চোখের সামনে থেকে দেখবে, তাহলে সেটা নিজের হাতে খুন করে ফেলো মেয়েটাকে। তারপরও আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি অন্যায় করেছিল ওরা? ভালোবেসেছিল তো। একটা বার কেন ওদের ভালোবাসাটাকে পূর্ণতা দিতে পারলে না? তোমরা কেন ওদের উপর রাগ জেদ করে এমন একটা কাজ করলে? ছেলে মেয়ে বড় হলে তাদের বিয়ে দিতে হয়, তার মানে এই না যে তাদের মতের বিরুদ্ধে গিয়ে
জোরপূর্বক বিয়ে দিতে হবে। ও তো কোনো অন্যায় করেনি, ভালোবেসেছে। আর এমন একটা ছেলেকে ভালোবেসেছে যে আমাদের থেকে নিচু পর্যায়ের নয়, এমনকি আমাদের থেকে অর্থবিত্তের দিক দিয়ে একেবারে ছোট নয়। তাহলে তুমি কেন পারলে না ওকে মেনে নিতে? একটা বার তো তোমার সেদিন ওদের সাথে কথা বলা উচিত ছিল। অন্তত একটা বার নিজের ভুল কাজের জন্য ওদের কাছে মাফ চাওয়ার দরকার ছিল। এত ইগো তোমার, এত অহংকার, এত জেদ নিয়ে পড়ে থাকলে শেষে আমার মেয়েটা কি করে বসবে সেটা তুমি একটাবার ভাবছো না? মিথিলার আব্বু কিছুক্ষণ মুখে হাত দিয়ে বসে রইল। ওর ভাইয়া কিছু বলতে যাবে তার আগেই ওর আব্বু হাতের ইশারায় থামিয়ে দিল আর বলতে আরম্ভ করলো। থাক, তোমার থেকে আমি আর কোনো সিদ্ধান্ত শুনতে চাইছি না। অনেক সিদ্ধান্ত নিয়েছো, মেয়েটা যেহেতু আমার, সিদ্ধান্তও আমাকে নিতে হবে। তোমার কথাই সাই দিয়ে অনেক বড় ভুল সেদিন করেছি। ওরা যদি প্রতিশোধ নিত, তুমি কি করে আটকাতে ওদের? প্রতিশোধ কিংবা মানুষের সাথে মারপিট করা, তাদের সাথে জোরপূর্বক অন্যায়, অত্যাচার, অবিচার আর নিজের ক্ষমতা দেখানোর কোনো সমাধান নয়। যদি তোমার বোনটা কাল মরে যেত কিংবা পরশু যে সুসাইড করতে গেছিল সত্যি সত্যি মরে যেত, কোথায় পেতে বোনকে? বোন তো এমন কাউকে ভালোবাসেনি যার সাথে মেনে নিতে তোমার অসুবিধা হবে। তোমার মতো তুমি থাকবে, আর আমার মেয়ের বিষয়টা আমি দেখে নেব। দয়া করে আর কোনো নাক গলিও না এর মধ্যে। মিথিলার আব্বুর এরকম কথা শুনে আম্মু একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ভাবলো ভদ্রলোক বুঝি সবটা মেনে নিবে, কিন্তু সত্যিই কি মেনে নিবে? তারপর লোকটা আরও দুদিনে কোনো রেসপন্স না পেয়ে মিথিলার আম্মু আবারও কান্নাকাটি করে সেসব কথা বলতে লাগলো। শেষে ভদ্রলোক নিরুপায় আর হতাশাগ্রস্ত হয়ে মেয়েকে বাঁচানোর জন্য দুইটা ভালোবাসার মানুষকে মিলিয়ে দিতে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি শুক্রবার করে ঈশানের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল। মিথিলার ভাইয়া যদিও যেতে চাইছিল না, তখন ওর আব্বু বলে দিল, যদি যেতে না চাও সেটা তোমার সিদ্ধান্ত। মেয়েটা যেহেতু আমার, তাহলে আমাকেই তো সব ঠিক করতে হবে। আমি জানি কি করতে হবে আর না করতে হবে। আমার যদি ওদের পায়েও ধরতে হয় তাতেও আমি রাজি। তারপর আমার মেয়ের একটু একটু করে চোখের সামনে শেষ হয়ে যাওয়াটা আমি দেখতে পারবো না। মিথিলা কেঁদে ফেলল। আব্বু এসে ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর মিথিলাও আব্বুকে জড়িয়ে ধরল। কিছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে। তুমি যেটা চাইছো সেটাই হবে। ঈশানের সাথে তোমার বিয়ে হবে। আমরা ভুল করেছিলাম, সেটা শুধরে নেব, খুব তাড়াতাড়ি শুধরে নেব। দেখো প্লিজ আব্বু, আবার কোনো ভুলভাল সিদ্ধান্ত নিয়ে আমাদের দুইজনকে আলাদা করে দিও না। আমার বিয়েটা জোর করে অন্য কোথাও দেওয়ার চেষ্টা করো না তো। আমি কিন্তু তাহলে এবার সত্যি মরে যাবো, দেখবে। না মামনি, এসব বলতে হয় না। আব্বু খুব কষ্ট পায় এসব কথা শুনলে। তোমার জন্য এমন একটা সিদ্ধান্ত নিয়েছি, যে করে হোক ওই ছেলের সাথে তোমার বিয়ে হবে। আমি যেমন করে হোক ওদের রাজি করাবো। তুমি এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে মা। একটু আব্বুর উপর বিশ্বাস রাখো, দেখো আব্বু সব ঠিক করে দেবে। কিন্তু ঈশান তো বলে দিয়েছে ওর আব্বু আর ভাইয়া যদি রাজি না হয় তাহলে ও আমাকে বিয়ে করবে না। আব্বু তোমাদের জন্য রাগ করে আছে পিচ্চিটা। দেখো ও কত কত মার খেয়েছে, তোমাদের জন্য কত কষ্ট পেল। সব তোমরা করলে, তাই না? ও যাওয়ার সময় কি বলেছে জানো? আমি যখন ওকে বোঝার চেষ্টা করিনি তখন ও আমার হাতে পায়ে পর্যন্ত ধরেছে। ওর ভালোবাসার জন্য, এত বড় লোকের ছেলে হয়ে শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার জন্য এত এত পাগলামি করেছে। আমি তখন বুঝতেই পারলাম না। আমি কেন বুঝতে পারিনি তখন বলো তো? তাহলে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আমিও বারবার সুইসাইড করতে যেতাম না। ও বারণ করেছিল, বলেছিল আমি যদি ওকে ভালোবেসে থাকি তাহলে যেন সুইসাইড করার চেষ্টা না করি। ভেবেছিলাম তোমরা আমাদের এক হতে দেবে না কখনো। আমি জানতাম না যে তুমি সবটা মেনে নেবে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, ভয় লাগছে। তুমি যদি এখান থেকে চলে আসো কিংবা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দাও। মিথিলার আব্বু বুঝতে পারলো মেয়ে ওনার কথা বিশ্বাস করতে পারছে না, তাই এরকম কথা বলছে। ভদ্রলোক মেয়ের মাথায় বেশ কিছুক্ষণ যাবৎ হাত বুলিয়ে দিলেন। তারপর দুপুরের দিকে সবাই মিলে বেরোলো। মিথিলার পরিবার ঈশানের বাসায় আসলো। বাসার গেট দিয়ে ঢোকার পর মিথিলা দেখলো ঈশানের ভাবি
ওর হুইল চেয়ারটা নিয়ে ঠেলে ঠেলে গার্ডেনে ঘুরছে আর কথা বলছে। ছেলেটা চুপচাপ বসে আছে, মুখে কোনো প্রকার হাসির রেখা নেই। মিথিলা ঈশানের দিকে দৌড়ে আসে। ঈশান মেয়েটার দিকে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর একটা সময় মনে হতে লাগলো ওই চোখে ভুল দেখছে হয়তো। ঈশান ভাবিকে কিছু বলতে যাবে, তার আগেই মিথিলা কাঁদতে কাঁদতে ওর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর ছেলেটার কোলের মধ্যে মাথাটা রেখে বলতে লাগলো, দেখো বেবি, আমি তোমার কাছে চলে এসেছি। আর কখনো আমি বাসায় ফিরে যাব না, তোমার কাছেই থাকবো, সারা জীবন তোমার বুকে থাকবো। এবার আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। আব্বু সবটা মেনে নিয়েছে। দেখো, সবাই সবাই কথা বলতে আসছে আমাদের বিয়ে। আজকে আমাদের বিয়ে হবে। দেখো, তোমার তোমার আর কখনো আমাকে হারানোর ভয় হবে না। মিথিলার এমন পাগলামি দেখে ভাবি নিজেই অবাক হলো। এই মেয়েটাই বোধহয় ঈশানকে ভালোবাসে। বাসায় এসে তো তেমনটাই শুনেছিল। ঈশানকে যখনই ভাবি জিজ্ঞেস করতে যাবে এটা মিথিলা কিনা, তখনই ঈশান বলতে লাগলো, আপনি এখানে কি করছেন? আমার অবাক লাগছে, আপনার পরিবার এখানে কি করে আসলো? আপনার ভাইয়াও দেখছি আসে। আপনারা চলে যান, পাগলামি করবেন না। যেটা হয় না সেটা নিয়ে শুধু শুধু জেদ করে এখানে কেন আসেন ম্যাডাম? মিথিলার আব্বু এগিয়ে এসে বলল ঈশানের আব্বুর সাথে কথা বলার জন্য এসেছে। ঈশান অবাক হলো। তখন মিথিলা নিজেই ভাবির হাত থেকে হুইল চেয়ারটা নিয়ে ঈশানকে নিয়ে বাসার ভিতরে আসলো। আব্বু আর ভাইয়া ডাইনিংয়ে বসে কথা বলছিল। এরই মাঝখানে ওদের দেখে বেশ খানিকটা অবাক হলো। এবার মিথিলার আব্বু আরব চৌধুরী এগিয়ে আসলেন। তারপর ওদের সামনে হাত জোড় করতেই ঈশানের আব্বু উঠে দাঁড়ালো। ওনাদের বসতে বললে ওনারা বসলেন। মিথিলার ভাইয়া দাঁড়িয়ে রইল। ঈশানের ভাইয়া গিয়ে ওর হাত ধরে টেনে একটা জায়গায় বসিয়ে দিয়ে বলতে লাগলো, ভয় নেই, গায়ে হাত তুলবো না। তোমরা অন্যায় করতে পারো, কিন্তু আমার আব্বু আমাদেরকে এমন শিক্ষা দেয়নি যে কেউ অন্যায় করলে তার প্রতিশোধ নিব। সেদিন ভাইয়ের গায়ে হাত তুলেছিলে তাই এরকম করে বলেছিলাম। তার মানে এই না যে বাসায় আসা মেহমানের গায়ে হাত তুলব। ঈশানের কথাতে মিথিলার ভাইয়া কিছুটা আশ্বস্ত হলো। মিথিলা এসে ঈশানের পাশে একটা জায়গায় দাঁড়িয়ে রইল। তখন আম্মু ওকে বসতে বললে মেয়েটা তবুও বসলো না। একবার ঈশান ইশারা করতেই মিথিলা ওর পাশে একটা সোফাতে বসলো। তারপর ওর একটা হাত জড়িয়ে ধরে রাখলো। ঈশানের হাতের পায়ের ব্যান্ডেজগুলো এখনও খোলা হয়নি, তবে যে হাতটা ভালো ছিল সে হাতটা জড়িয়ে ধরে রেখেছে। সবার মাঝে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। শায়লা, ওনাদের নাস্তার ব্যবস্থা করো। না ভাইজান, আমরা খেতে আসিনি। আমার মেয়ের আর আপনার ছেলের বিয়ের বিষয়ে কথা বলতে এসেছি। আপনারা সেদিন যেভাবে রাগ করে কথা বললেন তাতে যেটা চেয়েছেন সেটাই হবে। দরকার হয় আমি আপনাদের কিছু করতে হবে না। আপনারা ওদের সম্পর্ক মেনে নিয়েছেন, কোনো ছলনার আশ্রয় নিতে চাইনি, সেটার জন্য আমি খুশি হয়েছি। ওরা দুজন দুজনকে ভালোবাসে। আপনারা চাইলে ওদের আগেই মিলিয়ে দিতে পারতেন। তারপর যখন জানতে পারলেন তখনও আপনারা ভুলটা শুধরে নেওয়ার জন্য আমাদের সরি বলে দিয়েই আমরা সবটা খুশি মনে মেনে নিতাম। তারপরও আপনারা জেদ ধরে বসেছিলেন, আমার ছেলেকে মেরেছেন, তারপর আবার অ্যাক্সিডেন্ট করিয়েছেন। এসব আমি জানি, কিন্তু আমার আদেশে ওরা বড় হয়েছে। ওরা কখনো প্রতিশোধ নিতে শেখেনি। রাগের মাথায় অনেকেই অনেক কিছু বলে ফেলতে পারে। এই ধরুন, আপনার ছেলে সেই দিন যেমন রাগের মাথায় বোনের বিয়েতে বাধা দিবে বলেই আমার ছেলেটাকে মারপিট করলো, কিন্তু তেমন কিছুই হয়নি। যাই হোক, এখন আপনাদের সিদ্ধান্ত কি আমি সেটা সরাসরি জানতে চাইছি। আমি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা কিংবা শোনা পছন্দ করি না। আপনারা যেটা বলবেন সেটা সরাসরি বলবেন। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। তার মানে এই না যে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে সেই অন্যদিকে নিবেন বিষয়টাকে। ভাইজান, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা বিয়ের ব্যবস্থা করতে পারেন, কিন্তু এখন তো দুজনই অসুস্থ। তাই বলছিলাম কি যে বিয়েটা না হয় কয়েকদিন পরেই। না না, আমি ঈশানকে ছেড়ে কোথাও যাব না। আমি এখানেই থাকবো। আমাকে এখান থেকে কোথাও নিতে পারবে না তোমরা। আমি বললাম না, আমি এখান থেকে কোথাও যাব না। ঈশানের আম্মু এসে মিথিলার আরেক সাইডে বসলো। তারপর এক হাতে জড়িয়ে ধরতেই মিথিলা আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আন্টি, তুমি আমাকে মেয়ের মতো ভালোবাসতে পারবে না? তুমি আমার আপু আম্মুকে বলে দাও যে আমার কোনো অসুবিধা হবে না এখানে। তুমি আমাকে তোমার কাছে রেখে দাও।
আম্মু মিথিলার মাথায় হাত বুলিয়ে দিল মেয়েটার, তারপর বলতে আরম্ভ করলো। হ্যাঁ মামনি, আমার কোনো মেয়ে নেই, তবে একটা বৌমা পেয়ে আমি একটা মেয়ের অভাব পূরণ করেছি। আর তুমি আসার পর দ্বিতীয় অভাবটা পূরণ হবে, কিন্তু তার জন্য পাগলামি করলে চলবে না। বিয়ের পর আমার ছেলের সব দায়িত্ব তোমাকে নিতে হবে, ওকে সুস্থ করে তুলতে হবে, দুজনকেই আগে সুস্থ হতে হবে, তারপর অন্য কিছু ভাববে। আব্বু, আমি বলছিলাম কি ওদের বিয়েটা আজকে হয়ে থাকুক, ওরা দুজনে একই বাসায় থাকুক, তারপর না হয় যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তারপর বিয়ের অনুষ্ঠানটা করা যাবে। ঈশানের মনের কথাটা যেন ভাইয়া বুঝে গেল। ছেলেটার চোখ মুখ দেখে ভাইয়া বুঝতে পেরেছিল ভাই কি চাইছে। ভাইয়া ঈশানকে ইশারায় আশ্বস্ত করলো আর চুপচাপ থাকতে বলল। ঈশান প্রথম থেকেই চুপচাপ সবটা শুনলো। তারপর অনেক চিন্তা চেতনা আর কথাবার্তা শেষে বিকেলের দিকে ঈশানের বন্ধুরা কাজে ডেকে আনলো। ওদের যখন বলা হলো ঈশানের বিয়ে ম্যাডামের সাথে, ওরা এত খুশি হয়েছিল, যার জন্য শুনেই কাজে নিয়ে ফিরেছে। একটু বাদেই মিথিলার বান্ধবীরা এসেছে। ঈশানের বন্ধুদের মধ্যে অনেকেই ঈশানকে কানে কানে বলেছে, বন্ধু ভাবির বান্ধবীদের কারো সাথে লাইনটা সেটিং করিয়ে দে না। আমার তোর লাইনটা তো ক্লিয়ার হয়ে গেল, এখন আমাদের লাইনটার কথাটা একটু ভাব। তুই তো বিয়ে করে নিলি, আমরা কি সিঙ্গেল থাকবো নাকি সারা জীবন? যার জন্য এই অবস্থা হয়েছে সে এখন সেবা করবে। আগে সুস্থ হই, তারপর ভেবে দেখব এসব করা যায় কিনা। হারামজাদা, ভেবে দেখবি মানে? তোর ভেবে দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে, তারপরও তোর ভাবা শেষ হবে না। ভাবনা চিন্তা বাদ দিয়ে তোর শালিকাদের বল আমরা দুজন আছি, ওরা দুজন আছে, দুজন দুজনের সাথে সেটিং করে নিলেই হয়। অন্তত আমার বিয়েটা হতে দে। আমার বিয়েটার আগে এরকম কিছু করিস না যার জন্য বিয়েটাই কেচিয়ে যায়। দু পরিবারের সম্মতিতেই বিয়েটা সম্পন্ন হলো। তারপর ঈশান স্বস্তির নিঃশ্বাস ফেলল। মিথিলার আব্বু ঈশানকে কথা দিল যতদিন ওর রাগটা না কমবে ততদিন কোনো অনুষ্ঠান হবে না। তার আগে ওরা এই বাড়িতে পা রাখবে না। যদি ওরা রাগ অভিমান ভুলে গিয়ে সবটা ঠিক করতে চায় তাহলে অনুষ্ঠান হবে, আর দুজনের বিয়েটা আবার নতুন করে হবে। ঈশান কি বলবে জানে না, তবে যাওয়ার সময় মিথিলার আব্বুকে আশ্বস্ত করে বলল, দোয়া করবেন আঙ্কেল, আপনার মেয়েকে যেন ভালো রাখতে পারি। তবে এইটুকু আশ্বস্ত করতে পারি, আপনার মেয়ে কখনো আমার কাছে খারাপ থাকবে না। আগে যতটুকু ভালো ছিল ঠিক তার থেকে বেশি না হলে ঠিক ততটুকুই ভালো থাকবে। আঁকড়ে রাখবো সব সময়। সন্ধ্যার মুখে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। মিথিলার ভাইয়া যাওয়ার সময় ঈশানের সাথে কথা বলেছিল, আবার ঈশানের ভাইয়ের সাথেও হাত মিলিয়ে কথা বলেছে। তাতে ঈশান বুঝতে পেরেছে ভাইয়ার রেগে নেই। নিজের আপন রক্তের ভাইয়ের গায়ে কেউ হাত তুললে এরকমটা হয় স্বাভাবিক। ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ থাকতেই পারে, তার মানে এই না যে তার গায়ে কেউ হাত দিলে সেটা দাঁড়িয়ে থেকে দেখতে হবে। আর ঈশানরা সেখানে এখনও একই পরিবারে মিলেমিশে থাকে, তাই ভাইয়ের এরকম অবস্থাতে ইমনের মাথাটা গরম হয়ে গিয়েছিল। যা ইচ্ছে তাই বলেছে, তবে গালিগালাজ করেনি। ছেলেটা যদি ইচ্ছে করত তাহলে পারত মিথিলার ভাইকে মারতে, কিন্তু কী সমাধান হতো তাতে? ইমন জানতো, যতদূর পর্যন্ত বুঝতে পেরেছে যে মিথিলা ঈশানের জন্য পাগল, না হলে এই অবস্থাতে দৌড়ে ওর কাছে আসার চেষ্টা করতো না মেয়েটা। কথাগুলো ভেবেই খুব সাবধানে এই সপ্তাহ কন্ট্রোল করে রেখেছিল নিজেকে। দুজনের বিয়েটা হতেই মিথিলাকে সাজানোর কথা বলে মিথিলা সাজলো না। ঈশান অসুস্থ, এ অবস্থাতে ওর এসব ভালো লাগছে না, বারণ করে দিল। বিয়ের পর থেকে ঈশান মিথিলার সাথে এ অবধি কথা বলেনি। ঈশান জানতে পেরেছে মেয়েটা সুইসাইড করার চেষ্টা করেছিল, তাই ওর সাথে কথা বলেনি। রাতে যখন দুজনকে রুমে রেখে যাওয়া হলো, আম্মু আর ভাবি এসে ধরেই ঈশানকে বেডে শুয়ে দিয়ে গেল। মিথিলা ঈশানের পাশে শুয়ে পড়তে গেলে ছেলেটা মাঝখানে একটা গোল বালিশ দিয়ে বলতে লাগলো, যতদিন না সুস্থ হয়েছি ততদিন আপনি আমার কাছে আসবেন না। আর একটা কথা, আপনি যে বাসায় যাওয়ার পর সুইসাইড করতে চেয়েছেন সেটা আমি খুব ভালো করেই জানি। কেন করলেন এরকম? আমি বারণ করা সত্ত্বেও কি এটা খুব বেশি দরকার ছিল? সরি বাবা, আমি ভুল করেছি, তার জন্য রাগ করে থেকো না প্লিজ। এই অবস্থাতে রাগ করে থাকলে আমার শরীর খারাপ করবে। আমার কথা যদি ভাবতেনি তাহলে নিজেকে কষ্ট দিতে পারতেন না। কয়েকটা দিন না খেয়ে থেকে শরীরে কি অবস্থা করেছেন, তারপর আবার অসুস্থ হয়ে পড়েছেন। আপনি বলে দিতেন আপনি বিয়ে করবেন না,
আমি সেদিন রাগের মাথায় ওসব কথা বলেছিলাম। আপনি আমার বাসায় চলে আসেন, দেখতেন আমি মানিয়ে নিই কিনা। আপনাকে আব্বু ভাইয়া সবাই রাজি ছিল, দেখলেন তো। একবার আপনার আব্বু আম্মু আসেই সবাই সবটা মেনে নিল। শুধু আপনার কারণে এরকম হলো। আপনারা খুঁজে খুঁজে আমার আব্বুর পায়ে ধরতে চাচ্ছিল, সেটা কি খুব ভালো হয়েছিল বলেন? মিথিলা কথাতে ঈশান অবাক হলো। ছেলেটার কোলবালিশের উপর রাখা হাতের উপর হাত রাখতে ঈশান হাতটা সরিয়ে নিল আর বলতে লাগলো, কোনো আধিক্যতা দেখাবেন না। আপনাকে ভালোবাসলেও আপনাকে দূরে থাকতে হবে। যতদিন না সুস্থ হব ততদিন আমার কাছে আসবেন না। নিজেকে কষ্ট দিতে চেয়েছিলেন না, এখন আমার কাছ থেকেও কষ্ট পাবেন। বাচ্চাদের মতো পাগলামি করো না তো শোনো, আমাকে তোমার কাছে আসতে দাও। আমি একটু তোমার বুকে মাথা রাখতে চাই, প্লিজ বেবি। আপনার কি মাথা খারাপ? এই অবস্থাতে আমার বুকে মাথা রাখলে বুকটা ভেঙে ছুঁড়ে যাবে। কি অবস্থা দেখেছেন? বুকে প্রচণ্ড পরিমাণে ব্যথা এখনো। কোথায় ব্যথা দেখি? মিথিলা কথাটা বলেই বালিশটা সরিয়ে দিল। ঈশান জোর করে ধরে রাখার চেষ্টা করলেও মিথিলা বালিশটা ছুঁড়ে নিচে ফেলে দিল। তারপর এগিয়ে এসে ছেলেটার বুকের উপর আলতো করে মাথা রেখে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে বলতে লাগলো, কোথায় ব্যথা? এখানে নাকি এখানে? কোথায় আমাকে বলো দেখি, কোথায়? আমি একটু আদর করে দিই চানটাকে। লাগবে না আপনার ভালোবাসা, আপনি আমার থেকে দূরে থাকুন। আপনি যে অন্যায় করেছেন তাতে আপনাকে শাস্তি দেওয়া উচিত ছিল। নিজেকে কষ্ট দিতে চেয়েছিলেন না, তাতে করে এখন আপনাকে আর সহ্যই হচ্ছে না। আপনি কি করে পারলেন আমার বউটাকে কষ্ট দিতে? আরে বাবা, আমিই তো তোমার বউ। এখন রাগ করে থেকো না প্লিজ, শোনো, একটু জড়িয়ে ধরো আমাকে। আমি কথা দিচ্ছি, আমি বেশি চালাবো না তোমাকে। সুস্থ হোক, তারপর না হয় আদর করো। কি আদর করবে আপনাকে? আমি? আমার কি মাথা খারাপ নাকি পাগল হয়েছে? আপনাকে যখন ভালোবাসার কথা বলেছি তখন প্রতিনিয়ত আমাকে দূরে সরিয়ে দিয়েছেন। সেটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আপনি কি ভেবেছেন বিয়ে করেছি বলে সবটা মেনে নিয়েছি? কখনোই না। আপনাকে এই জন্য শাস্তি পেতে হবে, প্রচুর শাস্তি পাবেন আপনি। আমার কাছ থেকে আমার ভালোবাসাটাও পাবেন না। তাহলে কি তুমি এবার সত্যি সত্যি? ঈশান কথা বলা শেষ করতে পারল না, তার আগেই মিথিলা ওর ঠোঁট জোড়া নিজে দখলে নিল। মিথিলার এমন আদুরে স্পর্শে ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা হাতটা ম্যাডাম বউয়ের মাথার উপর রাখতেই মেয়েটা খুব আদুরে স্পর্শে কিস করতে লাগলো। মিনিট 2 পার হয়ে গেলে ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে রাখলো। ঈশান কখন ঘুমিয়ে পড়েছে জানে না। যখন ঘুম ভাঙে তখন দেখে মিথিলা নতুন একটা শাড়ি পরে সামনেই বসে আছে আর চুল ঝাড়ছে। তবে মেয়েটার মাথায় এখনও কাটা দাগতে ব্যান্ডেজ করা, আর চুলটা ভেজালেও সম্পূর্ণ মাথাটা ভেজায়নি। এই অবস্থাতেও মেয়েটাকে সুন্দর লাগছে। ঈশানের মনে হতে লাগলো শেষে 2 রোগীর একসাথে বিয়ে হয়েছে। কথাটা ভেবেই ফিক করে হেসে ফেলল। মিথিলা অবাক চোখে তাকাতেই ঈশান বলতে লাগলো, কি কাণ্ড দেখেছেন? শেষে কিনা 2 রোগীর বিয়ে হলো। একটা রোগীর সাথে থেকে কি করবে শুনি? আদর ভালোবাসা তো দিতেও পারবে না আপনাকে, আর এর থেকে বেশি কিছু হবেও না। সবসময় এরকম করেই থাকতে হবে। যেখানে আমি আপনাকে ভালোবেসে আগলে নিব, আদরে আদরে ভরিয়ে দিব, সেখানে আপনি কিনা আমাকে এখন এখানে এসে সেবা করতে আরম্ভ করলেন। কি একটা কপাল দেখেছেন? সব হয়েছে ভাইয়ার জন্য। একবার তুমি সুস্থ হও, তারপর বাসায় যাই, হারামিটাকে দেখাবো মজা। ওর কত বড় সাহস আমার জামাই গায়ে হাত তোলে। ওর তো হচ্ছে। সে আপনার ভাইকে আপনি যা দেখানোর দেখাবেন। এখন কথা না বলে আমাকে ধরুন, আমি ওয়াশরুমে যাব, ফ্রেশ হব, খিদে পেয়েছে খুব। ঈশানের কথাতে মিথিলা এসে ঈশানের কাঁধের উপর হাত দিয়ে আস্তে আস্তে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁড় করালো। তারপর দরজাটা কোনো রকম ভিড়িয়ে দিয়ে সেখানে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে ঈশান ডাকতেই মেয়েটা ওকে বাইরে নিয়ে আসলো। তারপর বেডে এনে বসিয়ে দিল। মিথিলা নিচে গিয়ে দেখলো নাস্তা তৈরি হয়েছে কিনা। তারপর নিজে নাস্তা আনতে গেলে আম্মু বলতে লাগলো, তুমি আসতে গেলে কেন? আমাকে বললে আমি তো দিয়ে আসতাম। সমস্যা নেই আম্মু, জামাই যেহেতু আমার, সেটা তো আমাকেই করতে হবে। তোমাকে আর কত জ্বালাবো আমরা?
আম্মু মুচকি হেসে নাস্তার প্লেটগুলো বেড়ে দিল, সাথে মিথিলারটাও দিয়ে দিল। মিথিলা এসে ঈশানকে খাওয়াতে আরম্ভ করলো। ঈশান বউয়ের হাতে খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ছেলেটা বারবার মিথিলার হাতে কামড় দিচ্ছে। মিথিলা রাগ করলেও কিছুই বলছে না। তবে শেষবার যখন কামড় দিল তখন মিথিলা টুস করে ঈশানের গালে চুমু খেলো। ঈশান যতবার এরকম করছিল মিথিলাও ততবার জবাবে চুমু খেয়েছে। এমন করেই যেতে লাগলো দিন। 1টা 2টা 3টা করে পুরো 3টে মাসের বেশি সময় কাটলো। এরই মাঝে কতবার যে ডক্টরের কাছে নিয়ে চেক আপ করানো হয়েছে ঈশানকে তা ঠিক নেই। তবে ডক্টর বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেও তাই 3 মাসের মাথায় বেশ ভালোভাবেই সুস্থ হয়ে গেল ছেলেটা। হাঁটাচলা করতে পারে। তবে হাঁটাচলা করতে পারলেও মিথিলাকে কখনো বলেনি যে ও পুরোপুরি হাঁটতে পারছে। তবে নিজে থেকে অভিনয় করে বলে ওকে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে। এখনও নাকি পায়ে টান লাগে। মিথিলা প্রতিদিনের মতো আজও নিয়ে যাচ্ছিল। মেয়েটাকে ঈশান হসপিটালে যেতে বারণ করেছে। ডক্টরের সাথে মিলে এই প্ল্যানিংটাও নিজেই করেছে। আম্মু, ভাইয়া আর ভাবি সবাই জানে ঈশান পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ঈশান ওর ম্যাডাম বউকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এরকম করে চুপ করেছিল। তারপর যখন সেদিন ফিরে আসলো মিথিলা ওটার জন্যই ব্রেকফাস্ট আনতে যাবে, তার আগেই ঈশান ওর একটা হাত ধরে। মিথিলা পিছনে তাকালো, মুচকি হেসে বলতে লাগলো, তুমি তো হেঁটে নিচে যেতে পারো না, তাই আমাকেই নিচে যেতে হচ্ছে। একটু থাকো শোনা, আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসি। আমি বেশিক্ষণ দেরি করবো না জানতো। আমি জানি তো আমাকে না দেখলে তোমার ভালো লাগে না। থাকো, আমি আসছি। ব্রেকআপ জানতে হবে না তো? ব্রেকফাস্টে না করলে কি খাবে শুনি? তোমাকে। মানে কি? না মানে তোমার আদর খাবো, তোমার ঠোঁটের মিষ্টিটা খাবো, তাই বলছিলাম আর কি। ফাইসলামি আর কেন, সুস্থ হওয়াকে তারপর না হয়। মিথিলা কথাটা শেষ করতে পারল না। তার আগেই ঈশান ওর হাত ধরে টান দিল। মিথিলা টাল সামলাতে না পেরে ছিটকে ঈশানের বুকের উপর পড়ে যেতেই ছেলেটা ওকে আগলে নিল। তারপর আলতো করে কোলের উপর বসিয়ে 2 হাতে কোমর পেঁচিয়ে ধরলে মিথিলা অবাক চোখে তাকিয়ে রইল। দুজনের মাঝে কয়েক সেন্টিমিটার দূরত্ব এই মুহূর্তে। ঈশানের গরম নিঃশ্বাসগুলো মিথিলার ঘাড়ের উপর পড়ছে। মেয়েটা অবাক হয়ে গেল ছেলেটার এমন কর্মকাণ্ডে। কিছু বলার সাহস কিংবা ভাষা হারিয়ে ফেলেছে। ঈশান পুরোপুরি সুস্থ হয়ে গেছে বিষয়টা ভাবতেই বুকের ভিতর কেঁপে উঠল। মিথিলা তাহলে ছেলেটা ওকে বলল না কেন? কথাটা যখনই বলতে যাবে তখনই ঈশান ওর ঘাড়ের উপর থেকে চুল সরিয়ে দিয়ে কয়েকবার গলায় ঘাড়ে নাক ঘষে দিল। তারপর চুমু খেতেই তখন মেয়েটা বলতে লাগলো, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো, তাহলে একটাবার আমি বলনি কেন? তুমি তুমি হাঁটতে পারো, তারপর আমাকে জ্বালালে কেন ঈশান? কেন বইয়ের বুঝে ভালো লাগেনি? জামাই সবসময় আশেপাশে ছিল, সবসময় কাছে ছিল, সেটা কি খুব খারাপ লেগেছে নাকি তোমার? না, তেমন কিছু না। তবে তুমি সুস্থ সেটা জানার পর আমি কতটা খুশি হতাম তুমি জানো। আমি তো ভেবেছি তোমার হাঁটতে কষ্ট হয়, সেই জন্যই আমাকে ধরে নিয়ে যাচ্ছিল। আর তুমি কিনা এরকম করে আমাকে মিথ্যে বলেছিলে। বাসায় সবাই জানতো তাই না যে তুমি সুস্থ হয়ে গেছো? তাই তোমাকে ডক্টরের কাছে নেওয়ার জন্য তেমন কোনো কথা বলতো না। আমি ওদের বারণ করেছিলাম, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমায়। কেমন সারপ্রাইজ দিলাম তোমাকে? সারপ্রাইজ না, ছাই। এতদিনে যদি তুমি জানতে তাহলে আমরা এতদিনে বেবির প্ল্যান করে ফেলতাম। তুমি আমাকে আদর করতে আর আমিও তোমাকে আমার সাথে মিশিয়ে নিতাম। কিন্তু তুমি কি করলে? তুমি নিজের মতো করে নিজের চিন্তা ভাবনাটাকে বাস্তবায়ন করার জন্য এমন করে আমাকে দূরে রাখলে, তাই না? তাই তো, আমার বউটাকে দূরে রেখে তো অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, সেটা তো বুঝতেই পারিনি। ঠিক আছে, এখন আদর করছি যান। ওই দিনের বেলাতে দরকার নেই, ছাড়ো আমাকে। আমি ব্রেকফাস্ট নিয়ে আসি, খাওয়া দাওয়া করবে, তারপর বিকেলে না হয় একটু ঘুমাবো। রাতে যত পারো আদর করো, এখন ছাড়ো আমায়। না তো, আমার বউকে আমি ধরেছি, তাতে তোমার কি? তুমি বললেই কি আমাকে ছাড়তে হবে নাকি? আগে আদর করি, তারপর ব্রেকফাস্ট। আগে তোমাকে খাই, তারপর অন্য কিছু। কি সব লুচুমার্কে কথাবার্তা? আমাকে খাবে মানে? বাজে ছেলে। মিথিলা আর কিছু বলতে পারল না। তার আগে ঈশান ওর ঘাড়ে আর গলায় নাক ঘষতে লাগলো। সাথে সাথে মেয়েটা কেমন যেন হাঁসফাঁস করতে লাগলো। কয়েকবার চুমু খেতেই ঈশানের হাত দুটো শক্ত করে খামচে ধরল মিথিলা। চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশানের দেওয়া অনুভূতির স্পর্শগুলো অনুভব করতে লাগলো মিথিলা। ছেলেটার গরম নিঃশ্বাস মিথিলাকে মাতাল করে দিচ্ছে।
একটা সময় মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঈশান ওকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করলে মিথিলাও ঝড়ের গতিতে ঘুরে ওকে জাপটে জড়িয়ে ধরে। এই যে ভাই আর আপুরা, এখন বাকি আর কিছুই নেই। যেটা দেখায় সেটা ওরা দুজনেই দেখে নেবে। এদের মাঝখানে আপনাদের আসা জরুরি নয়। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।